ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমি শুনেছিলাম 2013 সালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। ওই সময়ে আমি নবাবগঞ্জ উপজেলায় থাকতাম আমার বোনের বাসায়। ওখান থেকেই আমি ইউনিভার্সিটিতে ক্লাস করতে যেতাম। বেশ দূরের পথ ছিল যদিও, সেখান থেকে প্রায় 35 কিলোমিটার নবাবগঞ্জ থেকে গুলিস্তানের দূরত্ব। তো ওখান থেকে প্রতিনিয়ত আসা যাওয়া করে ইউনিভার্সিটিতে ক্লাস করতাম। তো ওখানে বেশ কিছুদিন থাকার সুবাদে নয়ন নামে এক ভাইয়ের সাথে আমার পরিচিত হয়। উনি আসলে ড্রাইভিং প্রফেশনে আছেন। উনি একজনের মানে রেন্টেকার একটি গাড়ি চালাতেন। তো ওনার সাথে আমার পরিচয় হয়। ওনার বাড়ি ছিল ডেমরাতে, ঢাকার যে ডেমরা রয়েছে সেখানে ওনার বাড়ি, এখনও সেখানেই ওনার বাড়ি। তো উনি ডেমরাতে যেহেতু স্থানীয় লোক ছিলেন, আর একজন স্থানীয় একজন ব্যক্তির গাড়ি উনি চালাতেন। তো উনি যেটি করতেন সেটা হচ্ছে যে রাতের বেলা ওই গাড়িটি ওই মালিকের গ্যারেজে ঢুকিয়ে দিয়ে উনি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসতেন। এটা ছিল ওনার প্রতিদিনের রুটিন। কোনো একদিন মানে যেহেতু একটা ট্রিপ ছিল, কাজ শেষ করতে করতে দেরি হয়ে যায়। তো উনি গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দিয়ে ফিরছিলেন। রাত তখন আনুমানিক 12টার বেশি বাজে, কিন্তু এক্স্যাক্ট কয়টা বাজে উনি আসলে ওইভাবে আমাকে বলতে পারেননি। জাস্ট একটা আনুমানিক একটা ধারণা দিয়েছিলেন। তো উনি যেই পথ দিয়ে ফিরছিলেন, ওনার বাড়ির যে পথ, এই পথটির দুধারে আসলে মানে ওইরকম কোনো খুব সুন্দর যে আরো অনেক ঘরবাড়ি, বিষয়টা এরকম ছিল না। তবে কিছু ল্যাম্প পোস্ট ছিল, আর পথের দুই ধারে ঝোপঝাড় ছিল। ঘরের এক একটা ঘর থেকে আর একটা ঘরের দূরত্ব অনেক বেশি না হলেও একদম লাগোয়াও ওরকম ছিল না, আমাকে উনি যেভাবে বলেছেন। তো উনি যখন বাসার ঠিক কাছাকাছি চলে এসেছেন, ওনার বাসার ঠিক আগের বাসা যেটা, হঠাৎ করে উনি একটা অদ্ভুত বিষয় দেখতে পান। রাস্তার দুই ধারে কিন্তু ল্যাম্প পোস্ট ছিল, চাঁদের আলোতে যে দেখেছেন বিষয়টা এমন নয়। ওনার কাছে মোবাইল ফোনও ছিল। তো উনি ইলেকট্রিসিটির যেই বাল্ব রয়েছে রাস্তায়, ল্যাম্প পোস্ট, সেই আলোতেই উনি দেখতে পান যে ওই ছোট যে রাস্তাটা, এই রাস্তার পাশেই একটি ঘর রয়েছে। ঘরের ডোয়া পাকা, মানে ঘরের মেঝে পাকা, কিন্তু চারদিকে টিন দিয়ে ঘেরা, উপরে মানে চালটাও টিনের। তো ওখানে যে জানালা রয়েছে ঘরের সাথে, জানালার যে পাল্লা রয়েছে পাল্লা খোলা, কিন্তু ছোট ছোট বামন আকৃতির কয়েকটা বাচ্চা ওই জানালার কাছে দাঁড়িয়ে আছে, এবং এর মধ্যে একটা বাচ্চা আর একজনের ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে এবং হাত ওই জানালার মধ্য দিয়ে ঢুকিয়ে দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছে। তো নয়ন ভাই মনে করেছে এরা মনে হয় মানে টোকাই বা এরকম চোর টোর কিছু। তো উনি আবার বলে ওঠেন, এই তোরা কারা? তো নয়ন ভাই মনে করেছিলেন এটা তো বাচ্চা কাচ্চারা হবে, পেছন থেকে যেটা দেখে মনে করেছিলেন। কিন্তু উনি যেটা দেখতে পান, এটা দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওই 3-4টা যেই বাচ্চার মতো যারা ওখানে জানালার কাছে দাঁড়িয়েছিল, এরা প্রত্যেকেই নয়ন ভাইয়ের দিকে ঘুরে তাকান। ঘুরে তাকানোর সাথে সাথে নয়ন ভাই দেখতে পান এদের প্রত্যেকের চোখ জল করছে, এবং এদের চেহারায় কোনো বয়সের ছাপ, মানে কোনো বাচ্চার ছাপ নাই। দেখে মনে হচ্ছে সব বয়স্ক এক একটা মানুষ, এবং ছোট ছোট মানে হাফ প্যান্টের মতো পরা, খালি গায়ে ছিল। নয়ন ভাইকে দেখে এরা প্রত্যেকে হি হি করে হেসে ওঠে, এবং হেসে যখন ওঠে তখন নয়ন ভাই তাদেরকে মানে ধাওয়া করে। ওরা কি করে, ওরা ওই পাশে থাকা ঝোপের মধ্যে একসাথে সবাই ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে নয়ন ভাই মনে করেছে যে যাক, মানে গেছে এবার আমি বাসার দিকে চলে যাই। উনি আবার খেয়াল করেন যে পেছন থেকে ওই যে দুষ্টু যারা ওখানে যাদেরকে দেখেছিলেন,
ওরা ওই ঝোপের মধ্যে বসে ঝোপ ঝাঁকাচ্ছে বা নাড়াচ্ছে এবং হি 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 করে শব্দ করছে, হাসছে। মানে নয়ন ভাইকে উত্তেজিত করার চেষ্টা করছে, ভেংচি কাটছে। নয়ন ভাই খুব মেজাজ গরম হয়। উনি খুব সাহসী মানুষ ছিলেন, রাত বিরাতে গাড়ি চালান। তো উনি পাশে থাকা ওনার পায়ের কাছে থাকা মানে কিছু ইটের খণ্ড হাতে নেন। হাতে নিয়ে ওই ঝোপের মধ্যে ইট ছুঁড়ে মারেন। তো উনি একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে যেই ঝোপ একটু আগে ঝাঁকাচ্ছিল এর ঠিক পেছন দিকে আরেকটা ঝোপ রয়েছে। সেই ঝোপে গিয়ে ঝাঁকাঝাঁকি করতেছে আর হি 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 করে হাসতেছে এবং নয়ন ভাইকে মানে ব্যঙ্গ করছে। নয়ন ভাইয়ের মেজাজ আরো গরম হয়। এমনি উনি রাগী মানুষ ছিলেন। উনি কি করেন, রাস্তা থেকে ঝোপের মধ্যে নামেন। ঝোপের মধ্যে নেমে আবার পায়ের কাছ থেকে ইট সংগ্রহ করে ওই ঝোপের মধ্যে ঢিল ছোড়েন। উনি দেখতে পান ওই ঝোপ থেকে আরো ভেতরের দিকে অন্য একটা ঝোপে মানে ওই যার যে সমস্ত দুষ্টু যেগুলা ছিল ওরা ওখানে চলে গেছে এবং সেখানে গিয়ে ঝোপ ঝাঁকাঝাঁকি করছে। তো উনি একটা অদ্ভুত বিষয় দেখেন যে উনি আস্তে 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 রাস্তা থেকে নেমে ঝোপের ভেতরে ঢুকে যাচ্ছেন। এভাবে ঢোকার একটা পর্যায়ে উনি খেয়াল করেন যে উনি পেছন দিকে যে ঝোপগুলো রেখে এসেছেন সেই ঝোপগুলোও নড়ছে, কিছু একটা ঝাঁকাচ্ছে। উনি স্পষ্ট বুঝতে পারেন ওনাকে আসলে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। উনি বোঝেন যে উনি বিপদে পড়ে গেছেন। উনি জোরে জোরে আল্লাহু আকবার করতে করতে চিৎকার দিতে দিতে উনি ওই ঝোপ থেকে বের হয়ে যান। বের হয়ে যখনই উনি রাস্তায় উঠেছেন উনি দেখতে পান রাস্তার এপাশ এবং ওপাশ দুপাশেই যে ঝোপগুলো রয়েছে সেই ঝোপগুলো নড়ছে, কিছু ঝাঁকাচ্ছে ওর ভেতর থেকে। তার মানে হচ্ছে এখানে ওই ৩-৪টা প্রাণী না, অসংখ্য অসংখ্য রয়েছে এই ঝোপঝাড়ের মধ্যে যারা নয়ন ভাইকে ঘিরে ফেলেছে। এবার নয়ন ভাই আরো একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান এগুলো এখন ঝোপঝাড় থেকে বের হয়ে নয়ন ভাইকে তাড়া করেছে। নয়ন ভাইয়ের বাসা যেহেতু কাছেই ছিল উনি দৌড়াতে থাকেন এবং জোরে জোরে আল্লাহু আকবার চিৎকার করতে করতে দৌড়াতে থাকেন। ওনার বাসার কাছে একদম যখন চলে আসছেন, ওনার বাসা ছিল হচ্ছে টিন দিয়ে ঘেরা, মানে বাসার যেই দেয়াল মানে যে বেড়া এটা টিনের বেড়া ছিল এবং বাসার যেই গেটটা ছিল সেটাও টিনের গেট ছিল। উনি বুঝতে পারেন যে এখন টিনের গেট নক করার মতো সময় হাতে নেই। উনি বাসার কাছে এসে ওই টিনের গেটের উপর ঝাঁপ দিয়ে পড়েন। উনি একটু মোটাসোটা মানুষ ছিলেন, ওনার শরীরের ভারে টিনের গেট বেড়াসহ ভেঙে বাড়ির উঠোনে গিয়ে পড়েন। প্রচণ্ড এই শব্দে বাড়ির লোকজন যখনই বের হয়ে আসছে তখন বাড়ির লোকও স্পষ্টভাবে দেখতে পান অসংখ্য ছোট ছোট এই দুষ্টু জিনেরা তাদের বাড়ির কাছে চলে এসেছে। কিন্তু যখনই অনেক মানুষ দেখতে পেয়েছে তখন এরা সবাই আবার খুব দ্রুত গতিতে দৌড়ে ওই ঝোপের মধ্যে লুকিয়ে যায়। পরে আরো মানুষ আসে কিন্তু ওখানে আর কাউকে কেউ খুঁজে পায় না। নয়ন ভাই একদম মরতে মরতে বেঁচে যান। ওই গেটের উপর ঝাঁপ দেওয়ার কারণে ওর হাতের কয়েকটা জায়গায় কেটে ছিলে যায়, কিন্তু সেটা কোনো মারাত্মক কিছু ছিল না, একদম স্বাভাবিক বিষয় ছিল। নয়ন ভাই মারাত্মক ভয় পেয়েছিলেন। ঘটনা কিন্তু এখানেই শেষ নয় প্রিয় লিসেনার্স। নয়ন ভাই এই ঘটনার পরে উনি পরের দিন ওই যে বাড়িতে ওই দুষ্টু জিনেরা জানালার মধ্য দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল, আসলে কি করছিল সেটা ওনার জানার ইচ্ছা ছিল। কারণ উনিও কিন্তু রাতের বেলা ওনার পরিবারকে বলেছিলেন যে উনি ফেরার পথে এরকম জিনিস দেখেছিলেন, ওই বাড়িতে এরকম করছিল, যার ফলশ্রুতিতে এই ঘটনা ঘটেছে। তখন তারাও পরের দিন ওই বাড়িতে যান যে এরকম একটা ঘটনা ঘটেছে। আসলে ওই জানালার কাছে ওই বাড়ির সদ্য ভূমিষ্ঠ একটি বাচ্চা, ওই বাচ্চাকে নিয়ে তার মা শুয়েছিল। এই দুষ্টু জিনেরা ওই বাচ্চার ক্ষতি করার জন্য ওখানে গিয়েছিল, কিন্তু নয়ন ভাইয়ের উপস্থিতি কারণে ওরা তেমন ক্ষতি করতে পারে নাই। কিন্তু যতটুকু করতে পেরেছে সেটিতেও অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল। কারণ সকাল থেকেই ওই বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়ে এবং অল্প কিছুদিনের মধ্যে ওই বাচ্চাটি মারা যায়। হয়তোবা নয়ন ভাই আরো আগে আসলে ওই দুষ্টু জিনেরা ওইখানে আসতে পারতো না, কিন্তু যাই হোক, যেটা ভাগ্য সেটা তো মেনে নিতে হবে।
প্রিয় লিসেনার্স, এই যেই ছোট ছোট বামন আকৃতির দুষ্টু জিন, এদেরকে বলা হয় গদ্রবঙ্গা। এই গদ্রবঙ্গা সম্পর্কে এই ঘটনা যখন আমি শুনি, পরবর্তীতে এটা সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি। আমি জানতে পারি এই গদ্রবঙ্গা জিনেরা নারী এবং শিশুদেরকে অ্যাটাক করে। এদের মূল টার্গেটই থাকে হচ্ছে নারী এবং শিশু। বিভিন্ন ডোবা, নালা, খাল, বিল, পুকুর, বিশেষ করে যেগুলো পচা পুকুর, তারপর ঝোপঝাড়, এইগুলোর মধ্যে এই গদ্রবঙ্গা জিনগুলো থাকে। এখনো পর্যন্ত সাঁওতাল সম্প্রদায়ের লোকেরা এই গদ্রবঙ্গা জিনের উপাসনা করে। এই গদ্রবঙ্গা জিন নাকি কোনো তাদেরকে যারা উপাসনা করবে তাদেরকে ধনী বানিয়ে দেয়, স্বর্ণের মোহর এনে দেয়, কিন্তু এর বিনিময়ে ওরা ওই পরিবারের কোনো বাচ্চা সদস্যকে মেরে ফেলে, খেয়ে ফেলে বা নিয়ে যায়, বা এমন কিছু চেয়ে বসে যা একটি প্রাণকে নিঃশেষ করে দেয়। এটি ছিল ঘটনা, প্রিয় লিসেনার্স। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের গ্রাম খুলনা জেলার পাইকগাছা থানার পাইকর পাড়ায়। আমাদের পাশের গ্রামের নাম রারুরি, যে গ্রামে জন্ম হয়েছিল পৃথিবীখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের। রসায়ন বিজ্ঞানে যার রয়েছে অসাধারণ অবদান। ওনার বাবা ছিলেন এই এলাকার জমিদার। বিশাল বড় জমিদার বাড়ি, বাড়ি ভর্তি সব মানুষজন। শিক্ষা দীক্ষায় প্রফুল্লচন্দ্র অনেক অবদান রাখেন। পরবর্তীতে তার পরিবারের অনেকেই বিলেতে যান। তিনিও অনেকদিন যাবৎ ইউরোপে থাকার পরে দেশে ফিরে দেশের শিক্ষার্থীদেরকে ভালো করে গড়ে তোলার চেষ্টা করেন। ভারত থেকে ফিরে বাংলাদেশে এসে তিনি তাদের পুরনো জমিদার বাড়িতে অনেক সময় কাটাতেন। গ্রামের সব বাচ্চা কাচ্চাদের পড়াতেন। তার বাড়ির ম্যাপটা দেখলে বোঝা যাবে যে চারপাশে উঁচু বিল্ডিং দিয়ে ঘেরা, মাঝখানে বিশাল বড় একটা উঠান। সেটা বেশ একটা মাঠের মতোই বলা চলে। সেই উঠোনে তিনি প্রায় বাচ্চাদেরকে পড়াতে বসতেন। তখন তার বয়স অনেক হয়েছে, বৃদ্ধ হয়ে গেছেন। জমিদার বাড়ির পাশ দিয়ে গেলেই মানুষ শুনতে পেত প্রফুল্লচন্দ্র বাচ্চাদেরকে পড়াচ্ছেন। কয়েক বছর পরে তিনি মারা যান। তিনি মারা যাবার পর আমেরিকা থেকে কিছু বিজ্ঞানী তার দেহ তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু তার পরিবার থেকে সেটা মেনে নেওয়া হয় না। তারা হিন্দু শাস্ত্র মোতাবেকই তার শেষকৃত্য করেন। ঘটনাটা ঘটতে শুরু করে এর বেশ কয়েকদিন পর থেকেই। ঘটনাটা বলার আগে আমি জমিদার বাড়ির বিবরণটা একটু দিয়ে নেই। জমিদার বাড়িটা চতুর্ভুজ আকারের একটা বিল্ডিং, চারপাশ দিয়ে বিল্ডিং, মাঝখানে বড় উঠান, এক কোনায় সদর দরজা। সদর দরজা দিয়ে ঢুকে সোজা তাকালেই দেখা যায় যে বিশাল বড় মন্দির। সেখানে বড় বড় সব মূর্তি রাখা হতো। তখনকার সময় বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র মারা যাবার পর তার পরিবারের বাকি লোকেরা আমেরিকায় চলে যায়। সরকারের তরফ থেকে বাড়িটা নিরাপত্তার জন্য দুজন সিকিউরিটি গার্ড রাখা হয়, কিন্তু তারা কখনো সেই জমিদার বাড়ির ভেতরে ঢুকতে পারতেন না। এমনকি সরকারি লোক ছাড়া গ্রামের কোনো মাতবরও সেখানে ঢুকতে পারত না। কিছুদিন পরে হঠাৎ গ্রামের লোকেরা কেন যেন টের পেল যে ওই বাড়িতে কোনো কিছু একটা ঠিক নেই। জমিদার বাড়িতে কোনো মানুষের ঢোকার কথা না থাকলেও তাদের কাছে মনে হতো বাড়িতে যেন লোকজন রয়েছে। একদিন একজন লোক সন্ধ্যাবেলা সেই বাড়ির পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন জমিদার বাড়ির ভেতর থেকে বাচ্চাদের পড়ার আওয়াজ ভেসে আসছে, আর সেই সাথে একজন বৃদ্ধ লোকের কণ্ঠস্বর। তিনি তখন হকচকিয়ে দাঁড়িয়ে পড়লেন। নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। ঠিক তিনি সেই কণ্ঠস্বর খুব ভালোভাবেই চিনতেন। সেটা ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কণ্ঠস্বর। তিনি এবারে একটু এগিয়ে গিয়ে ভালো করে বোঝার চেষ্টা করলেন। তিনি স্পষ্ট বাচ্চাদের পড়ার আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি ভয় পেয়ে যান এবং দৌড়ে সেখান থেকে বাড়ি ফিরে আসেন। এরপর একে একে গ্রামের অনেকেই এমন ধরনের ঘটনার সাক্ষী হতে থাকলেন। সবসময় না, মাঝে মাঝেই শোনা যেত জমিদার বাড়ির উঠোন থেকে বাচ্চাদেরকে পড়াতে বসেছেন প্রফুল্লচন্দ্র রায়। গ্রামের অনেকেই ধারণা করলেন সেখানে হয়তো কোনো খারাপ চক্র আড্ডা গেড়েছে। তারা ভেবেছিলেন হয়তো কোনো বাচ্চা
কিডন্যাপিং এর দল সেখান থেকে বাচ্চা পাচার করছে। তাই তারা গ্রামের মাতবরদের সাথে নিয়ে গেলেন সেই জমিদার বাড়ির সামনে। কিন্তু সিকিউরিটি কিছুতেই তাদেরকে ভেতরে ঢুকতে দিল না। তখন একজন খ্যাপা টাইপের লোক জোর জবরদস্তি করে ভেতরে ঢোকে। বাকি সবাই তখনও গেটের বাইরে দাঁড়ানো। কিছুক্ষণ পরে হঠাৎ ভেতরে যাওয়া সেই লোকটার চিৎকার ভেসে আসে। তার সেই চিৎকার শুনে গ্রামের সবাই তখন সিকিউরিটিকে নিচে ফেলে জমিদার বাড়ির ভেতরে ঢোকে। আর ভেতরে ঢুকিয়ে দেখে ঠিক কিছু দূর সামনে মন্দিরের ভেতরে মা কালীর মূর্তির পায়ের তলায় হাত পা ছড়িয়ে পড়ে আছে সেই লোকটা। তার মাথা আর মুখ পুরোটাই রক্তে ভেজা। তারা তার কাছে পৌঁছতে পৌঁছতে সেই লোকটা ইহলোক ত্যাগ করেন। সাথে সাথে সবাই মিলে পুরো জমিদার বাড়ি এবং আশেপাশের সব জায়গা চষে ফেলেও কোথাও কাউকে খুঁজে পায়নি বা কোনো মানুষ খুঁজে পায়নি সেখানে। আর তাছাড়া জমিদার বাড়িতে ঢোকার এবং সেখান থেকে বেরোনোর একটাই রাস্তা, আর তা হলো মেইন গেট। এই ঘটনার পরে গ্রামের মানুষ বিশ্বাস করে নেয় যে এই বাড়িতে খারাপ কিছু আছে, আর নয়তো এটা কোনোভাবে অভিশপ্ত হয়ে পড়েছে। তাই তারা তখন থেকে সেই জমিদার বাড়ির ধারে কাছে যাওয়া বন্ধ করে দেয়। বড় বড় পূজারি এনে প্রফুল্লচন্দ্র রায়ের নামে পুজো করা হয় যেন তার আত্মা শান্তিতে থাকে। কিন্তু কিছুদিন পর থেকে আরেকটা নতুন সমস্যা শুরু হয়। বিজ্ঞানী মারা যাবার ঠিক 3 মাস পর থেকে প্রতি আমাবস্যার অন্ধকার রাতে জমিদার বাড়ির সেই মন্দির থেকে ভেসে আসতো পুজোর পড়া অদ্ভুত সব মন্ত্রধ্বনি, আর সেই সাথে ঝনঝনি বাজার শব্দ। গ্রামের মানুষ আবার সবাই জড়ো হতো এবং আবার সেই সিকিউরিটিদেরকে চেপে ধরে চাপের মুখে পড়ে সিকিউরিটি কাঁদতে থাকে আর বলে যে আমাবস্যার দিন গভীর রাতে আচমকা ঘন্টা বাজতে শুরু করে, ধূপ ধনুর গন্ধে পুরো বাড়ি ভরে যায়, আর কে যেন মন্ত্র পড়ে পুজো করে। একদিন এক সিকিউরিটি টর্চ লাইট জেলে সেদিকে তাক করতেই সাথে সাথে বন্ধ হয়ে যায় সেই শব্দ। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পরে তাকে জিজ্ঞেস করতেই সে শুধু বলতে থাকে, কালিমা রাগ করছে, আমার মেরে ফেলবে। অর্থাৎ সে দেখেছিল মা কালীর মতো দেখতে কেউ একজন তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই কথা শোনার পরে গ্রামের মানুষজন একে একে জমিদার বাড়ির এলাকা থেকে সরে যেতে থাকে। ধীরে ধীরে জমিদার বাড়ির চারপাশে ঝোপঝাড় আর বন জঙ্গলে ভরে যায়। যে সিকিউরিটি সেই রাতে টর্চ লাইট জ্বেলেছিল, পরবর্তীতে সে খুব অসুস্থ হয়ে পড়ে। কঠিন জ্বরের ঘোরেও সে শুধু ওই একটাই কথা বলতো, কালিমা রাগ করছে, আমার মেরে ফেলবে। এই বলতো আর বিলাপ করত। এবং একটা সময় লোকটা হারিয়ে যায়, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কিছু মানুষ মনে করে যে সে পাগল হয়ে গিয়েছিল তাই হারিয়ে গেছে, আর কিছু মানুষ বিশ্বাস করে তাকে কালিমা নিয়ে গেছে, তাকে শাস্তি দিয়েছে। শাফিন ভাইয়া জানি না এই ঘটনাটা ভৌতিক কিনা, তবে সত্যিকার ঘটনাটা ছিল অনেক অনেক ভয়ানক। আমাদের গ্রামের বৃদ্ধরা আজও ওই বাড়ির কথা শুনলে শিউরে ওঠেন। মরতে রাজি, তবে সেদিকে যেতে রাজি হন না তারা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করছি এটি একটি গ্রামের ঘটনা। আমি আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সময়টা শীতের রাত, সময় তখন প্রায় 11টার কাছাকাছি। চারদিকে কুয়াশায় ঢেকে গেছে, বাতাস এমন এক নিস্তব্ধতায় পৌঁছে গেছে যেন পৃথিবীটা হঠাৎ করেই থেমে গেছে। দূরে বাঁশঝাড়গুলো অদ্ভুত অদ্ভুত রকমের ছায়া ফেলে রেখেছে মাটির ওপর, যেন মনে হচ্ছে ভুতুড়ে কোনো একটা জগৎ সৃষ্টি করে রেখেছে। সেই রাতেই বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন আমার বন্ধু রাশেদের বাবা কামরুল হোসেন এবং তার ছোট ফুপু নাসিমা বেগম। তাদের বাড়ি ফিরতে হলে বিশাল একটা ফসলের মাঠ পার হয়ে আসতে হয়, যেটা দিনের আলোতে সাধারণ হলেও রাতের বেলায় যেন অন্য এক জগতের রূপ নেয়। এমন একটা দৃশ্য, যে দৃশ্য দেখে স্বাভাবিক মানুষও ঠিক থাকতে পারবে না। মাটিতে পা রাখার পর থেকেই তারা বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। মনে হচ্ছে কিছু একটা তাদেরকে তাড়া করছে।
হাওয়া বইছে কিন্তু কোনো শব্দ নেই, এমনকি নিজের পায়ের শব্দটাও যেন মাটির নিচ থেকে কেউ শুষে নিচ্ছে। তবুও তারা হাঁটতে লাগলেন নিজেদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি তো ফিরতেই হবে। তারপর হঠাৎ করেই তার ছোট ফুপু থেমে গেলেন। তার চোখ স্থির হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। তার বাবা কামরুল হোসেন বললেন, কি হয়েছে? ঠিক তখনই তারা দেখতে পারে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা সাদা গরু। কিন্তু সেটা সাধারণ গরু নয়, তার শরীরের রং এতটাই সাদা যেন অন্ধকারের ভিতরে জ্বলছে। আর চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির, গভীর, আর ভিতর থেকে যেন লালচে আলো বের হচ্ছে। কামরুল সাহেব এবার একটা ঢিল তুলে ছুঁড়ে মারলেন সেই সাদা জন্তুটার দিকে। ঢিলটা গিয়ে পড়ল ঠিক সেই গরুটার পাশে, কিন্তু শব্দ হওয়ার সাথে সাথেই গরুটা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। সেই মুহূর্তে তাদের মনে হলো ওটা গরু নয়, একটা অন্য জিনিস যা গরুর রূপ নিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। তারপর যেটা ঘটলো সেটা আরও বেশি ভয়ানক। গরুটি দৌড়ে পালালো না, বরং ধীরে ধীরে তাদের দিকে হাঁটা শুরু করলো। তার পা মাটিতে পড়ছে না, কিন্তু শব্দ হচ্ছে। প্রতিটি পা ফেলার সাথে সাথে চারপাশের কুয়াশা যেন ঘন হয়ে উঠছে। পৃথিবীটা যেন আরো বেশি ভয়ানক হয়ে উঠছে। হঠাৎ করেই গরুটি মাঝ পথে থেমে গেল। আমাদের থেকে প্রায় 50 হাত দূরত্ব হবে। মাথাটা কাত করে এমনভাবে তাকালো যেন আমাদের দিকে কোনো মানুষ তাকিয়ে আছে। নাসিমা ফুপুর গলা একদম শুকিয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, ভাই, এটা ঠিক না। তারপর এই গরুটার শরীর কাঁপতে শুরু করলো, যেন ভিতর থেকে কেউ সেটাকে ছিঁড়ে দুমড়ে মুচড়ে ফেলে দিচ্ছে। আর এক মুহূর্তের মধ্যে সেটা কুয়াশার মধ্যে একদম মিশে গেল। সেটা কি ছিল দুজনের চিন্তা করার সময়ও নেই, কারণ তাদেরকে বাড়ি ফিরতে হবে। তারপর একটা বৃদ্ধ নারী, সাদা শাড়ি পরা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠিক যেখানে গরুটা মিশিয়ে গিয়েছিল। তার চুলগুলো অস্বাভাবিকভাবে লম্বা, মুখ ঢেকে রেখেছে। তারা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কোনো শব্দ নেই, শুধু দূর থেকে কুকুর হঠাৎ চিৎকার করে উঠল। কামরুল সাহেব কিছু বলতে চাচ্ছিলেন, ঠিক তখন এই বৃদ্ধ মাথা তুলে তাকালো। তার চোখ একদম ফাঁকা, কোনো মনি নেই চোখের ভিতরে, শুধু সাদা অংশ, আর ঠোঁটে এক ধরনের বিকৃত হাসি। এক পলকের মধ্যেই সব কিছু যেন বদলে গেল। তারা দৌড়ে বাড়ির দিকে ছুটতে চাইল, বুক ধরপড় করছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। বাড়ির কাছে পৌঁছতেই তারা থপ করে থেমে গেল। বারান্দাটা দেখতেই তারা আরো বেশি ভয় পেয়ে গেল, কারণ তাদের বাড়ির বারান্দায় সেই বৃদ্ধ বসে আছে। একবারে সে পানের বাটা খুলে বসে আছে, ধীরে ধীরে পান চিবাচ্ছে। ঠোঁটের কোণে লাল রং জমে আছে, কিন্তু সেটা পান না, রক্তর মতো লাগছিল। মনে হচ্ছিল কারো গোশত চিবিয়ে খাচ্ছে। তারপর নাচিমা কাঁপতে কাঁপতে বললেন, আপনি কে? আমাদের বাড়িতে? বৃদ্ধ কোনো উত্তর দিল না, ধীরে ধীরে মাথা তুলল। তারপর যা ঘটল সেটা মানুষের চোখে দেখা সম্ভব না। সে আস্তে আস্তে দাঁড়ালো, কিন্তু তার পা মাটিতে ছোঁয়নি। মাটির ওপর সে দাঁড়িয়ে আছে। সে আস্তে আস্তে দাঁড়ালো এবং ভাসমান অবস্থায় আমাদের সামনের দিকে এগিয়ে এলো। তার মুখে সেই বিকৃত হাসিটা যেন লেগেই আছে। তারপর খুব নিচু কর্কশ কণ্ঠস্বরে বলল, তোমরা আমাকে ডেকেছিলে। এই কথাটা শুনেই নাচিমা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। কামরুল চাচা পিছনে গিয়ে হোঁচট খেলেন। তার মনে পড়ে গেল মাঠে ঢেল ছোড়ার সময় তিনি মনে মনে বলেছিলেন, দেখি তো কে আছে। সেই চ্যালেঞ্জটাই হয়তো নিয়েছে সেখানকার থাকা জিনগুলো।
ভয়ে পাগলের মতো দৌড়ে তিনি পাশের গুড়ের চুলার দিকে গেলেন। সেখানে কয়েকজন মানুষ ছিল। সবাই মিলে ফিরে এসে নাসিমাকে উদ্ধার করলো, কিন্তু আশ্চর্য বিষয় হলো তখন বারান্দায় কেউ ছিল না, শুধু পানের বাটা খোলা আর ভিতরে লাল রং কিছু লেগে আছে। মনে হচ্ছে একটু আগেই কেউ এটাকে ধরেছিল। সেই রাতের পর নাসিমা 3 দিন পুরো জ্বরের মধ্যে ছিলেন। মাঝে মধ্যে তিনি ঘুমের মধ্যে বলতেন, কিন্তু সেই কণ্ঠটা তার ছিল না। তিনি বলতেন, আমি তোদের ছাড়বো না, তোদের ঘরেই থাকব। তিনি একা থাকলেই অনুভব করতেন কেউ না কেউ তাকে ডাকছে। রাতে ঘুম থেকে উঠে দেখতেন বারান্দায় কেউ বসে আছে, কাছে গেলে কিছুই নেই। এই রকমভাবে প্রায় এক মাস পর তিনি ঘুম থেকে উঠে পানির জন্য বাহিরে গেলেন। দরজার কাছেই এসে তিনি একদম জমে গেলেন। আবার সেই বারান্দায় সেই বৃদ্ধ বসে আছে। এবার সে সরাসরি তার দিকে তাকিয়ে আছে, মুখে রক্তিমাখা হাসি। ধীরে ধীরে সে বলল, এবার তোর পালা। পরদিন সকালে কামরুল চাচাকে অজ্ঞান অবস্থা পাওয়া যায়। তার গলায় হালকা কিছু একটা দাগ ছিল, মনে হচ্ছিল কেউ যেন তার গলাটা চেপে ধরেছে। তারপর থেকে তিনি আর কখনো স্বাভাবিক হননি। গ্রামের মানুষ বলে সেই মাঠ এখনো আছে, কিন্তু মাঝরাতে কেউ যদি ভুল করে সেখানে যায়, মাঝে মাঝে দেখা যায় একটা সাদা গরু দাঁড়িয়ে আছে। আর কেউ যদি সাহস করে তাকিয়ে থাকে, তাহলে কিছুক্ষণ পরেই বুঝতে পারে ওটা গরু না, অন্য কিছু। এটাই ছিল ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। কাহিনীটি আমার সাথে শেয়ার করেছে মিলন খুলনা থেকে, এবং তিনি লিখেছেন কাহিনীটা যেন আমি আমার মতো করে শেয়ার করি। তো আমি অবশ্যই আমার মতো করে শেয়ার করার চেষ্টা করব। তো এই কাহিনীটি ঘটেছিল অনেক দিন আগে, ব্রিটিশ আমলে, এবং এটি ঘটেছিল মিলনের নানার ভাইয়ের সাথে। ওনার নাম ছিল মুসাব্বির, এবং এটাও তার যৌবনকালের একটি কাহিনী। তো যে সময়কার কথা বলছি, সেই সময় যেটা হতো, গ্রামে বিদ্যুতের প্রচলন ছিল না, একেবারেই না। এবং তখন যেটা হতো যে মানুষের জীবনযাত্রা ছিল দিন কেন্দ্রিক। মানুষ দিনের বেলা কাজ করত, সন্ধ্যার পরে মানুষ ঘুমিয়ে যেত। এর ব্যতিক্রম যেটা হতো যে কখনো যদি গ্রামের কাছাকাছি কোথাও কোনো যাত্রার আয়োজন হতো বা গানের পালার আয়োজন হতো, অথবা অনেক সময় অনেক দূর দূরান্তে ওয়াজ নসিহত হতো, এবং সেই সময় মানুষ সেই দূর দূরান্তে চলে যেত সেগুলো অ্যাটেন্ড করার জন্য, আবার ফিরে আসতো। আরেকটা জিনিস হতো যে মানুষ হাট বাড়ি যেত, এবং হাটের জন্য একটি নির্দিষ্ট দিন থাকতো, এবং সে হাটের দিনও মানুষ হাট থেকে যখন আসতো তখনও রাত হয়ে যেত। সো এই কিছু দিন ছাড়া মানুষ কিন্তু অ্যাকচুয়ালি রাতের বেলা জাগতো না, এবং সন্ধ্যার পরপরই পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যেত। এবং যারা এই দূর দূরান্ত থেকে আসতেন তারাও কিন্তু এই গভীর রাতে একা একা হেঁটে আসতেন। আর এছাড়া আরেকটা ব্যাপার ছিল চাষাবাদের ব্যাপারটা। যারা কৃষক ছিলেন, যারা চাষাবাদ করতেন, তাদের একটা ব্যাপার ছিল যে যাদের লোকবল একদমই কম, তারা যেটা করতেন যে ভোর রাতে উঠে যেতেন, মানে সেই যখন ফজরের সময়, সেই সময় উঠে যেয়ে তারা তাদের জমিতে চলে যেতেন, এবং জমিতে যেয়ে তারা চাষ করতেন। এবং সেখানে যে তারা তাদের চাষাবাদ করে দেখা যেত যে বেলা কিছুটা গড়িয়ে গেলে চলে আসতেন বাসায়। তো যাই হোক, এই ছিল তখনকার জীবন ব্যবস্থা। এটা এই কাহিনীর সাথে সঙ্গত, কারণ কাহিনীর কিছু প্রসঙ্গের সাথে এগুলো মিল আছে, এর জন্যই আমাকে বলতে হলো এগুলো। তো এই যে কাহিনীর যে মানুষটা, যার নাম হচ্ছে মুসাব্বির, যার সাথে ঘটেছে, তিনি একদিন রাতে আসছিলেন হাট থেকে, এবং তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে, গভীর রাত। তিনি ফিরে আসছেন, তাদের প্রায় 3-4 গ্রাম দূরে সেই হাটটা বসেছিল, এবং সেখান থেকে তিনি আসছেন রাতের বেলা। তো তিনি যখন হেঁটে হেঁটে আসছেন, আস্তে আস্তে তিনি মোটামুটি যেই হাটের যে শেষ প্রান্তটা তিনি পার হয়ে আসছেন, সেখানে অলরেডি সবকিছু ক্লোজ হয়ে গেছে। এবং তখন 2-1 জন ব্যবসায়ীর সাথে তার দেখা হয়। 2-1 জন ব্যবসায়ী তারাও বিভিন্ন জায়গায় যাবেন, তারা কয়েকজন তার গ্রামের কাছাকাছি আসবেন, বাট তিনি আলাপ করে বুঝতে পারলেন যে তার গ্রামে কেউ ফিরে আসছেন না, তিনি একাই আসছেন সেখানে। তো যাই হোক, তারা রওনা দিলেন। তিনি কয়েকজনের সাথেই হেঁটে হেঁটে আসছেন, গভীর রাত, এবং রাত নিশুতি হয়ে গেছে। যখন আসছেন, চারিপাশে দেখা যাচ্ছে যে একটা হালকা কুয়াশা মণ্ডিত দূরের ফসলের মাঠ, কিছুই দেখা যাচ্ছে না। তো
যেহেতু তখনকার সময় বিদ্যুৎ ছিল না এবং তাদের কাছে তখনকার সময় ফ্ল্যাশ লাইটও ছিল না এবং আসছেন তো সেই যে মুসাব্বির সাহেব বা মুসাব্বির যিনি ছিলেন তার কাছে যেটা ছিল, তার কাছে একটা লণ্ঠন ছিল, মানে কেরোসিনের একটা হারিকেন আর কি। তো সেটা ছিল, একটা ম্যাচ ছিল এবং তিনি তামাক খেতেন, সেই তামাক এগুলো নিয়েই তিনি চলে আসছেন। আর কিছু হাটের থেকে জিনিস কেনাকাটা করেছিলেন, তার বাজারের যে ব্যাগটা, সেই থলের মধ্যে কিছু বাজার আছে। তো যাই হোক, তিনি আসছেন এবং তার সাথের মানুষদের সাথে আসছেন। ঠান্ডা পড়েছে, বেশ খানিকটা ঠান্ডা পড়েছে, শাল দিয়ে নিজেদেরকে মুড়িয়ে নিয়েছেন তারা এবং হেঁটে হেঁটে আসছেন এবং তাদের নিজেদের মধ্যে কিছু কথোপকথন হচ্ছে এবং শীতের কারণে মানে দেখা যাচ্ছে তারা বেশ জুবুথুবু হয়েই হাঁটছেন এবং শীতটা মানে বেশ গায়ে লেগে যাচ্ছে তাদের। তো এইভাবে চলে আসছেন কুয়াশামণ্ডিত রাস্তা এবং অনেক দূর এবং রাস্তার মধ্যে খুব একটা যে চাঁদ দেখা যাচ্ছে তাও না, সেদিন চাঁদও ছিল না খুব একটা, মানে চাঁদের আলো খুব আসছিল না, মানে হালকা চাঁদ ছিল এবং সেটা প্রায় মেঘে ঢেকে যাচ্ছিল এবং কুয়াশার কারণে কোনো কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না। রাস্তা দিয়ে হেঁটে আসছেন তারা। তো আলাপ করতে করতে একটা সময় আসলো একটা জায়গায় তারা হেঁটে, যেখান থেকে রাস্তা চলে গেছে, মানে একটা চৌরাস্তা, মানে দুই পাশে দুই রাস্তা চলে গেছে, আরেকদিকে যেই যে মুসাব্বিরদের গ্রামে আসার জন্য যে রাস্তা সেটা। এবং সেই চৌরাস্তার কাছে যখন চলে আসলেন, বাকি যে তার সাথে সঙ্গীরা ছিল তারা চলে গেলেন, দুইজন চলে গেলেন এক পাশে, আরো দুইজন চলে গেলেন আরেক দিকে। তারা বললেন যে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তো আপনার সাথে তো এতটুকুই আসলাম আমরা, যাই হোক ভালো থাকেন, পরে আবার যদি আসেন পরে দেখা হবে। তো চলে গেল তারা সবাই। তো মুসাব্বির একা একা রওনা দিলেন সোজা রাস্তায়, তার রাস্তাটা ছিল সোজা। তিনি আসছেন এবং হেঁটে হেঁটে যাচ্ছেন, সামনে যাচ্ছেন এবং একটা পর্যায়ে তিনি কিন্তু গ্রামেরই মানুষ, তিনি এরকম চলাফেরা করতে অভ্যস্ত, কিন্তু কেন জানি সেই দিন কুয়াশাটা বেশি পড়েছে এবং চাঁদ খুব একটা দেখা যাচ্ছে না। চাঁদের আলোটা প্রায়, চাঁদ দেখা যাচ্ছে একটা ঘন মেঘে, মানে একটা জমাট বাঁধা মেঘে আটকানো, মাঝে মাঝে হঠাৎ চাঁদ একটু উকি দিচ্ছে। তো সেই চাঁদের আলোটা হঠাৎ যখন পড়ছে, কুয়াশাটা মনে হচ্ছে একটা ঘোলাটে বর্ণের পানির আকার ধারণ করছে। যেমন জিনিসটা অনেকটা এরকম, আমি যদি বলি যে আপনারা যদি একটা গ্লাসের মধ্যে অল্প দুধ থাকা অবস্থা পানি ঢেলে দেন, যেটা হবে সেই গ্লাসের পানি কিন্তু একটা ঘোলাটে বর্ণ ধারণ করবে। যেই রংটা আসে সেরকম রং হচ্ছে আশেপাশে, যখন চাঁদ বেরিয়ে আসছে আশেপাশের কুয়াশাটা সেরকম একটা রং ধারণ করছে এবং বেশ শীত। এবং যখন নাকি মুসাব্বির একা হয়ে গেলেন, তার মনে হচ্ছে যে শীতটা আরো জেঁকে বসলো এবং তিনি বেশ অস্বস্তি ফিল করছেন, কারণ তার হাত দিয়ে ব্যাগ ধরে রাখা লাগছে। তিনি নিজের দুই হাত ভাঁজ করে নিলেন, কিন্তু সেই ব্যাগটাকে টেনে উঠিয়ে ফেললেন, দুই হাত ভাঁজ করে ব্যাগ উঠিয়ে ফেললেন এবং হাতে সেই লণ্ঠনটাও আছে এবং তিনি বেশ একটু কাঁপতে কাঁপতেই চলে আসছেন। এবং ওই দিন তার কাছে কেমন জানি একটু ভয় লাগছিল, কারণ একা এবং কোথাও কিচ্ছু নেই। যদিও তিনি এরকম অভ্যস্ত, বাট বেশিরভাগ সময় তিনি যখন হাট থেকে ফেরেন বা কোনো একটা ওয়াজে যান বা কোনো রকম এরকম কোনো মহফিলে বা কোথাও যান, তখন দেখা যাচ্ছে একজন দুইজন মানুষ সাথে থাকে। বাট ওই দিন কেন জানি তার সাথে কেউ নেই, মানে কোনো একটা কারণে ওই দিন কাউকে তিনি সাথে আসার সময় জোটাতে পারেননি। তো তিনি আসছেন, হেঁটে হেঁটে আসছেন। যদিও মুসাব্বিরকে একদমই ভীতু মানুষ বলা যাবে না, তিনি বেশ সাহসী একজন মানুষ, তিনি বেশ সাহস করেই চলাফেরা করেন। তো তিনি যখন আসছেন, রাস্তা পার হচ্ছেন পাশে ফসলের বিস্তীর্ণ ক্ষেত এবং দূরে দেখা যাচ্ছে গাছপালা, মানে গাছপালা আছে, সেগুলোর অবয়ব দেখতে পাচ্ছেন, পুরো গাছপালা কিন্তু দেখতে পাচ্ছেন না। তো তিনি আসছেন। তো একটা সময় তিনি একটা বাঁকে আসলেন, যে বাঁকটা হচ্ছে ডান দিকে বাঁক নিয়ে গেছে, আর তার সামনে যেগুলো সেখানে পুকুর এবং তার পাশে কিছু বাঁশঝাড় আছে। এবং সেই বাঁশঝাড়ের কাছে যখন তিনি এসছেন, তখন তিনি হঠাৎ করে দূর থেকে বুঝতে পারলেন, এই সময় চাঁদ বেরিয়ে আসছে একটু, বুঝতে পারলেন যে একটা মানুষ বসে আছে সেখানে। মানুষ বা কেউ, মানে আসলে মানুষ পুরোপুরি বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে একটা চাদর মুড়ি দিয়ে কেউ একজন বসে আছে। তো তিনি দেখেছেন তার থেকে প্রায় 10-12 ফিট দূরে। তো তিনি যখন হেঁটে হেঁটে কাছে আসছেন, তিনি কিন্তু হাঁটার গতিটা কমিয়ে দিলেন ওটাকে দেখে। একবার তিনি ভাবলেন যে এই চাঁদের আলো তো হঠাৎ আসছে চলে যাচ্ছে, আমি কি লণ্ঠনটা জ্বালিয়ে নেব, একবার ভাবছেন উনি। তো তারপরও আবার একটু অস্বস্তি ফিল করছেন। তো তিনি হাঁটার গতিটা কমিয়ে তিনি আস্তে আস্তে আসছেন। তখনও চাঁদের আলো আছে, চাঁদের আলোতে বোঝা যাচ্ছে দূরে মনে হচ্ছে কালো চাদর গায়ে দিয়ে কেউ বসে আছে, বেশ কুঁজো হয়ে বসে আছে। এবং সেটা যে কিছু একটা মানুষ বা কিছু, সেটা বোঝা যাচ্ছে তার মুভমেন্টে, আর সেটা জেস্টারে তিনি বুঝতে পারছেন যে এটা কোনো মানুষ হবে, কারণ অন্য কোনো প্রাণী এরকম হয় না। হ্যাঁ, এবং আরো যখন কাছিয়ে গেলেন, তিনি আরো শিওর হলেন যে ওটা কোনো মানুষই বসে আছে।
তো উনি একটু অস্বস্তি ফিল করলেন যে একটা মানুষ এরকম গভীর রাতে বাঁশঝাড়ের পাশে বসে থাকবে কেন। তো তিনি একটু কাছিয়ে যখন এসছেন প্রায় 8-10 ফিট দূরে, তখন তিনি থেমে দাঁড়ালেন। কারণ অনেক কথা উনি শুনেছেন এবং এই ধরনের কথা গ্রামে প্রচলিত থাকে, কুসংস্কার বা সংস্কার বা এই ধরনের অতিপ্রাকৃত জিনিসের কথা কিন্তু গ্রামে সবাই জানে। তো তিনি গলা খাকারি দিলেন, কেসে উঠে বললেন, এই কে ওইখানে ভাই, কেরা বসে আছেন এখানে? তো ওই পাশ থেকে দেখা গেল বেশ ভারী গলায় একটা মানে কণ্ঠ ভেসে এলো, বললো, মুসাব্বির না? তো তিনি একটু থতমত খেয়ে গেলেন যে তাকে চিনছে এই রাতের বেলা, এবং তাকে কিভাবে তার যদি পরিচিত মানুষও হয়, তার কাছে কণ্ঠস্বরটা মোটেই পরিচিত লাগছে না, তার যদি পরিচিতও হয় তাকে কিভাবে চিনবে এরকম রাতের বেলা? তো তিনি বলছে, হ্যাঁ মুসাব্বির কেডা আপনি? আমি মুসাব্বির, আপনি কেডা? তো তিনি যখন জিজ্ঞেস করলেন যে আমি মুসাব্বির, আপনি কেডা, তখন ওই পাশ থেকে সেই কণ্ঠস্বরটা উত্তর দিল যে আমি ইদাম। ইদাম। তো উনি আসলে ইদাম নামে কাউকে চিনতেন না। তো তিনি বললেন, ইদাম কেডা? আমি ইদাম চিনি না। আপনি কেডা? আপনার চিনি না। তো তখন সেই কণ্ঠস্বরটি মুসাব্বিরকে বলল যে আমারে চেননের কাম নাই, আমি আপনারে চিনি, আমরা একই গ্রামে থাকি, আমি আপনার লেগে বয়ে দিয়েছি। তো তখন মুসাব্বির একটু থতমত খেয়ে যায়, বলে, আমার লেগে বয়ে দিয়েছেন মানে? আপনি কেমনে জানেন যে আমি এদিক দামু? বলে যে হ্যাঁ, আপনার লেগে বয়ে দিয়েছি, আমি জানি আপনি হাটে গেছেন এবং আমিও হাটের থেকে ফিরে যাইতেছি, আমি একলা যাইতে চাই না, আমি এনে আটকাই দিছি, আপনার লগে যাইতাম করে আমি বসে আছি, আপনি আসেন। তখন মুসাব্বির একটু চিন্তা করে কয়েক সেকেন্ড যে আসলে মানুষটা কে, এবং এইভাবে তখন আসলে আরো একটা ভয় তার মধ্যে দানা বাঁধে, কোনো চোর ডাকাত বা এই ধরনের কিছু কিনা। তবে তখনকার সময় এইভাবে করে মানুষকে সাধারণত রাতের বেলা ডাকাতি কেউ করতো না। সেই সময়টাতে ডাকাত যারা ছিল তারা আসলে দলবল নিয়ে চলাফেরা করতো এবং তারা নিতান্তই ধনী মানুষের বাসায় হানা দিত, এছাড়া নর্মালি এসে এইভাবে একজন মানুষকে রাস্তায় ধরতো না। তো সেই বিষয়টা এভাবে চিন্তা করে মুসাব্বির যে আসলে হতেই পারে হয়তো গ্রামের কোনো মানুষ হয়তো এদিক দিয়ে যাচ্ছিল, হয়তো কারো কাছে শুনেছে যে এই গ্রাম থেকে আরো কে কে হাটে গেছে, হয়তো এই ধরনের কোনো কারণেই হয়তো এখানে বসে আছে। তো সে বলে, তাহলে আপনি জানতেন যে আমি আমি আসতেছি? বলে যে হ্যাঁ, আমি জানতাম যে আপনি আসতেছেন এবং আমি এর লেগে বয়ে দিছি আপনার সাথে যাবো। তো মুসাব্বির বলে, আচ্ছা ঠিক আছে, চলেন। তো দেখে যে সেই যে মানুষটি বসেছিল সে উঠে দাঁড়ালো এবং সে খেয়াল করলো যে উঠে দাঁড়িয়েছে সে বেশ লম্বা, তার থেকে বেশ 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 লম্বা। তো অনেক অনেক হাইট বেশি তার থেকে, একটু অস্বাভাবিক লাগলো তার কাছে যে একজন মানুষ লম্বা হতে পারে। অ্যাভারেজ যেমন আমাদের দেশে মানুষের অ্যাভারেজ হাইট কত, 5 ফিট 7-8 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 6 ফিটের কাছাকাছি হলেই তাকে লম্বা বলা হয়। এবং এই মানুষটাকে দেখে মনে হলো 6 ফিটের থেকেও বেশি লম্বা এবং একটা চাদর পেঁচানো। এখন শীতকাল, এটা নিয়ে কিছু বলার নেই, কারণ গায়ে তো চাদর থাকবেই। একটা কালো রঙের চাদর পেঁচানো, যেটা অন্ধকারে সে আরো অন্ধকার হয়ে যাচ্ছে। তো এরকম অবস্থায় দেখলো যে সেই মানুষটি উঠে দাঁড়িয়েছে এবং হাঁটা শুরু করলো এবং মুসাব্বিরও তাকে ফলো করা শুরু করলো এবং মুসাব্বির যাচ্ছে, সে যাচ্ছে, তাদের দুইজনের মধ্যে কিন্তু বেশ খানিকটা ডিস্টেন্স। মুসাব্বির দেখছে মাঝে মাঝে যখন চাঁদ বেরিয়ে আসছে, সে দেখছে যে আলোতে যে অন্ধকার লম্বা একটা ফিগার, একটা শরীর তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। বেশ তাদের মধ্যে দূরত্ব 5 থেকে 6 ফিট এরকম একটা দূরত্ব আছে এবং মুসাব্বির তাকে অনুসরণ করে চলতে থাকলো। যাই হোক, তারা হেঁটে যাচ্ছে। তো মুসাব্বির একবার চিন্তা করে যে লোকটার সাথে সে কথা জমাবে নাকি, কথা বলবে কিনা। একা একা হাঁটছে, রাস্তা গভীর রাত এবং গ্রামের রাস্তায় চলাফেরার শব্দ খুব একটা হচ্ছে না, তার পায়ে স্যান্ডেল আছে এবং সে যে হাঁটছে তার শালের ঘষা, কাপড়ের ঘষার কিছু শব্দ আসছে। সামনের মানুষটা অলমোস্ট কোনো শব্দই করছে না। তো এরকম দেখতে দেখতে মুসাব্বির হেঁটে চললো এবং হেঁটে চলতে চলতে এক সময় দেখা যাচ্ছে যে সে খুব পরিচিত রাস্তায় চলে এসছে, যে তার বাসা থেকে বেশ খানিকটা একটা বাঁক, এই বাঁকের পরেই যে সোজা রাস্তা দিয়ে হেঁটে গেলে ডানে নেমে গেলে তাদের বাসা। এবং মুসাব্বির চলে আসলো কাছাকাছি এবং দেখলো যে সেই মানুষটা তখনও চলছে, হেঁটে চলছে, তার বাসার দিকে যাচ্ছে। তো সে তখন একটা শব্দ দিল যে, ভাই আপনি বলছিলেন যে আপনি আমার সাথে আইতেছেন, আপনি কি ওই আপনার কি আরো সোজা যাইতে হবে? লোকটা বলে হ্যাঁ। তো তখন সে আর কোনো কথা বলে না, হেঁটে যাচ্ছে এবং একসময় মুসাব্বির দেখলো যে সে তার বাসার কাছে চলে আসছে। তো বাসার কাছে চলে আসছে, সে তখন বলল যে আচ্ছা ভাই আমি যাই, হ্যাঁ আমি চলে যাই বলে সে নেমে গেল। কিন্তু লোকটা আর কোনো উত্তর দিল না তাকে। লোকটা আস্তে করে দেখলো যে সামনে চলে গেল। তো সে মুসাব্বির আর তাকে খুব একটা দেখতে পেল না।
তাকে আর সে দেখতে পেল না। সে তার বাসার দিক নেমে গেল। একটু সে অবাক হলো যে আরে এত দ্রুতই মানে সে কোথায় মিলে গেল, তাকেও সে পেল না। এবং তার কাছে বেশ অস্বস্তি লাগলো, মানে যে এটা কেমন হলো, কার সাথে হেঁটে আসলো এত দূর রাস্তা, এবং মানে সেটা তার কাছে বেশ অবাক লাগলো আর কি জিনিসটা। তো সে কিছুক্ষণ বাসার যে মেন যে দরজা, তাদের যে ফটক, তার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। দাঁড়িয়ে থেকে সে চিন্তা করলো যে আসলে ঠায় দাঁড়িয়ে থেকে চিন্তা করলো যে আসলে ব্যাপারটা কি ঘটলো, এই লোকটা কে আসলো এবং এত দ্রুত সে চলে গেল, মানে এটা কেমন। সে তো একটা মানুষ গেলে রাস্তাটা যতটুকু দেখা যাচ্ছে ততটুকু সে দেখতে পারবে, এরকম কিছু সে দেখতে পায়নি। তো সে একটু অস্বস্তি ফিল করে। তো তারপর সে আস্তে করে বাসায় আসে। বাসায় এসে সে বাসার মধ্যে ঢুকে এবং ঢুকে সেই তার যে মেন যে তাদের মানে তার বসত বাড়ির যে দরজা, সেটা সে নক করে। তো সে নক করে কিছুক্ষণ নক করার পরে তার স্ত্রী তাকে দরজা খুলে দেয় এবং তাকে দেখে বলে যে আপনি আসছেন, আপনার তো অনেক রাত হয়ে গেল আজকে আসতে। তো মুসাব্বির বলে যে হ্যাঁ আমি তো আসছি, এরকম রাস্তা দিয়ে আসতেছিলাম, তখন এরকম এক জায়গায় দেখা হইলো একজনের সাথে, অমুক জায়গায় বাঁশঝাড়ের বাঁকের মধ্যে দেখি একজন বসে রয়েছে। তো সে তার স্ত্রীকে এই ঘটনা বললো যে ইদাম ইদাম নামে কাউরে ছিল নাকি বা নাম শুনছো? তো তার স্ত্রী বলে না, আমি এরকম কারো নাম শুনি নাই। আর আপনি ওই বাঁশঝাড়ের কাছে আসছেন কেন? ওই বাঁশঝাড়ের কাছে রাস্তায় কেউ যায়? আপনি তো আসবেন এই পাশ থেকে, আপনি যে মানে ওই পাশে একটা রাস্তার কথা বলে তার স্ত্রী। তো ওই বাঁশঝাড়ের তো অনেক বদনাম আছে, অমকের সাথে এই হয়েছে, তমককে এইভাবে লটকায় রাখছে, এইসব অনেক কিছু বলে তার স্ত্রী। তো সে বলে যে আরে দূর বাদ দাও। তো বলে যে ওখানে আপনি কারে দেখছেন ইদাম নামে, এই আবার আপনার কার সাথে আইলো? বলে যে হ্যাঁ আমার নাম ধরে রাখছে মুসাব্বির, আমার লেগে বলে সে অপেক্ষা করতেছিল ওইখানে। তো তার স্ত্রী একটু অস্বস্তি ফিল করে, বলে যে এরকম আসলে ওই বাসঝাড়টা ভালো না, আপনি এটা ভুল রাস্তা দিয়ে আসছেন, আপনার আসলে আসা উচিত হয়নি এখানে। তো যাই হোক, ওই দিনের মতো মুসাব্বির আর এইসব নিয়ে সে ভাবে না। সে নিজের মতোই সে মোটামুটি সে ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে তার মতো খাওয়া দাওয়া করে, এবং অনেক রাত হয়ে গিয়েছিল, এরকম রাত তো জাগে না। তো সে এক সময় ঘুমিয়ে পড়ে। তো সে ঘুমানোর পরে যেটা হয়, সে ঘুমানোর পরে ওই দিন বেশ দুঃস্বপ্ন দেখা শুরু করে এবং বেশ দুঃস্বপ্ন দেখে। এবং দুঃস্বপ্নের মধ্যে সে যেটা দেখছিল যে মুসাব্বির যেটা স্বপ্নে দেখছিল দুঃস্বপ্নে, যে সে তার বাসার মধ্যে কে জানি গেট নক করছে এবং সে ঘুম থেকে উঠলো, উঠে দেখছে যে মানে কেউ নাই তার আশেপাশে, তার স্ত্রী বা কেউ নাই। সে উঠে গেল দরজায়, গেট নক করছে কে, তো সে দরজাটা খুলে দিল। দরজা খোলার পরে সে দেখলো যে একটা অন্ধকার, মানে একটা মানুষের মতো অবয়ব, চাদরওয়ালা, মানে তার সারা শরীরে একটা চাদরের মতো আছে, এবং সে চাদরটা খুলে মুসাব্বিরকে জড়িয়ে ধরলো, চাদরের নিচে নিয়ে গেল, এবং সে দেখলো সে মনে হচ্ছে অন্ধকারে ডুবেই যাচ্ছে। তো এই স্বপ্ন দেখে মুসাব্বির জোরে চিৎকার করে উঠলো, এবং যে চিৎকার করে ওঠার পর মানে সে প্রচন্ড জোরে চিৎকার করছে, এবং চিৎকারের চোটে মানে সে প্রচন্ড চিৎকার করছে স্বপ্ন দেখে। তার স্ত্রী তাকে ডেকে উঠালো, এবং ওঠানোর পরে সে মুসাব্বির মানে থতমত খেয়ে গেছে, মানে তার সারা শরীর ঘামে নিয়ে গেছে এই ঠান্ডার মধ্যেও। এবং সে তার স্ত্রী বলছে কি হয়েছে আপনার, কি হয়েছে, এরকম চিল্লান কেন ঘুমের মধ্যে? তখন বলছে আমি স্বপ্ন দেখছি, একটা বাজে স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখছেন? বলে এরকম স্বপ্ন দেখছি একটা। তো স্ত্রী তাকে বলে যে আপনি ঘুমান, দোয়া পড়ে দেয়, বলে যে আপনি ঘুমান, আপনি এইসব চিন্তা করেন না, আপনি ঘুমান, এগুলো আপনি বাজে স্বপ্ন দেখছেন, দোয়া পড়ে ঘুমান, এগুলো বলে। তো মুসাব্বির আবার ঘুমিয়ে যায় এবং ওইভাবে করে সে ওই দিন রাত পার হয়ে যায়। পরদিন দিনের বেলা দিন আসে, এবং দিনের বেলা সে সারাটা দিন সে মোটামুটি বেশ ক্লান্ত থাকে। তার কিন্তু আসলে ওই রাত্রের যে ক্লান্তি সেটা দূর হচ্ছে না, এবং তার কাছে বেশ অস্বস্তি লাগতে থাকে সারাদিনই, মানে বেশ অস্বস্তি ফিল করে সে, কেমন জানি মানে নর্মাল ডেতে সে যেরকম থাকে সেরকম না। তো ওই দিন সে কাজেও যায় না, কারণ সে নর্মালি এরকম হাঁটে গেলে পরদিন এমনি তার কাজে তার যে চাষাবাদের কাজ থাকে সেগুলো সেটা মানে সে যায় না ওই দিন আর। তো সারাদিন এইভাবে অস্থিরভাবে দিন কাটার কারণে তার কাছে মানে বেশ খারাপ লাগতে থাকে। মানে বিকালের দিকে তার অস্থিরতাটা বেশ বেড়ে যায়। তো সে চিন্তা করে যে না, আমি একটু বাইরে যাই, আমার বন্ধুদের সাথে দেখা করি, বাজারের কাছে গেলে বন্ধুদের সাথে দেখা হবে এবং তাদের সাথে আড্ডা মারা হবে এবং একটা সময় পার করতে পারবো। তো এগুলা ভেবে সে বিকালের দিকে বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে বাজারের দিকে যায়, এবং ওই দিন সে বোধ করতে থাকে তার কাছে বেশ শরীরটা বেশ অস্বস্তি লাগতেছে, মানে বেশ মানে অনেকটাই মানে টায়ার্ড লাগতেছে। তো ভাবে হয়তো অনেক হাঁটা হয়েছে কালকে, এই হাঁটার কারণে হয়তো অস্বস্তি লাগতেছে, মানে সে খুব ভালো ফিল করতেছে না ওই দিনটা আর কি। এইভাবে করে
তো সে হেঁটে হেঁটে শেষ পর্যন্ত যায় বাজারে। তো বাজারে গিয়ে যেই দোকানে তারা বসতো, যেখানে মানে একটা হোটেলের মতো, সেইখানে যে সে তার বন্ধুদেরকে পায়। তো বন্ধুদের সাথে দেখে কথাবার্তা বলে। তো বন্ধুরা বলে, কিরে তোরে দেখে আজকে মনে হইতেছে যে তুই বেশ অনেক ক্লান্ত, কি ব্যাপার তোর? বলে যে, না ক্লান্ত দোস্ত, কালকে এরকম তো হাট থেকে আসছি, হাইটা অনেক রাত হয়েছিল। আর হাটে কালকে যাওয়ার পথে, আসার পথে একটা বেশ একটা ব্যাপার হয়েছে। বলে, কি ব্যাপার? আমি যখন আসি তখন এরকম রাস্তার মধ্যে এক লোকরে পাইছি, এই লোকের নাম বলে ইদাম। এর নাম আমি কোনোদিন শুনি নাই, কারণ এই বেটা আমার লেগে বলে বয়েছিল এখানে। যাই হোক, আমি আইছি। বলে, তুই কোন রাস্তা দিয়ে আসছিস? ওই যে আমি আসছি ওই যে এই পাশে যে বাঁক আছে, ওই যে এই পাশে বাস ঝাড়টা আছে বড় এন দিয়ে। বলে, তুই কেন ওইখান দিয়ে আসছিস? ওই জায়গা তো ভালো না রে বেটা, ওখানে তো মানুষের লটকায় থিয়ে দেয় উপরে। কত মানুষ এরকম কত কাহিনী আছে, বাসের চাড় খাইছে, তারপর মানুষের লটকায় ফেলাইছে ওখান থেকে। তো ওই জায়গাতে তুই কেন গেছস? তো বলে যে, আরে বেটা আমি এইসব কি মানিনি, আমি আইছি, আমি জানি যে ওই রাস্তা যাইলে আমি সোজাই তার আমার গ্রামে। কয়, না তুই তো এই পাশ থেকে চলে আসতে পারতি, তোকে যে রাস্তা দিয়ে সবসময় আসস। তো সে এটা আর গায়ে ধরে না, বাদ দে বেটা, এটা করে তার তো ওই বেটার কথা কেন বলতেছিস তুই? এটা আজব লাগলো আমার কাছে, আমার লেগে বয়ে দিছে। তো বন্ধুরা বলে যে, না আমরা চিনি না এরকম কাউরে ইদাম নামে। তো যাই হোক, এইভাবে করে সে বন্ধুদের সাথে গল্প গুজব করে সে বলে, একসময় বলে যে, আমি চলে যাই, এমনি সন্ধ্যা হয়ে গেছে, বাসায় ফিরতেব। তো এই কথা বলে মুসাব্বির বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে সে রাস্তায় নামে চলে আসার জন্য। এবং সে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে, এবং যখন সে ফিরছে অলরেডি তখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এবং খুব দ্রুতই আলো পড়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে অন্ধকার ঘনিয়ে আসছে। তো সে যখন হেঁটে আসছে, সে দূরে তাকিয়ে দেখছে যে অনেক দূরে যে প্রান্তর দেখা যাচ্ছে, সেই জায়গায় হালকা আলো লেগে আছে, আর বাকি আশেপাশে কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, সে ওই রাস্তা ধরে হেঁটে আসছে, আস্তে আস্তে সে দূর থেকে একসময় দেখতে পেল তার বাসা, এবং বাসার কাছে চলে আসলো। এবং বাসার মধ্যে সে দেখতে পাচ্ছে যে জানালা দিয়ে আলো আসছে, মানে বাসায় হয়তো হ্যারিকেন জ্বালিয়ে দিয়েছে অলরেডি। তো তখন দেখছে তখন আশেপাশে প্রায় আলো নাই, মানে খুবই কম, মানে একদম মানে অন্ধকার, প্রায় মানে মানে খেয়ে ফেলছে সবকিছু, এরকম একটা অবস্থা। মানে হালকা আলো, মানে এটা অনেকে যারা ওইরকম পরিবেশে গিয়েছেন বুঝবেন, খুব দূরে প্রান্তর থেকে হালকা আলো থাকে, বাট আশেপাশে সব অন্ধকার হয়ে যায়। তো এরকম অবস্থায় সে যখন নাকি বাসায় আসলো, মূল ফটক পার হয়ে ঢুকে সে দরজার মধ্যে আসলো, এসে দরজা নক করলো। তার স্ত্রী দরজা নক করার সাথে সাথে দরজা খুলে দিল, এবং তাকে তাড়াতাড়ি বললো, ভেতরে আসেন। তো সে ভিতরে ঢুকে বললো, অবাক হলো যে, কি ব্যাপার, এইভাবে কেন টানলাম আমার ভিতরে? বলে, আপনার সাথে কে আসতেছিল পিছনে? বলে, আমার পিছনে কে আসতেছিল? আমার পিছনে কেউ আসে নাই, আমি তো আসছি, আমার সাথে কেউ নাই। বলে যে, না আমি জানলা দিয়ে তাকাইছিলাম, আমি দূর থেকে দেখছি আপনার পিছনে কে যেন আসতেছে, আপনার থেকে অনেক লম্বা, আপনার থেকে প্রায় 1 হাত লম্বা, আপনার পিছে পিছে আসতেছিল, এবং আইসা আমাদের এই গেট পর্যন্ত আসছে। তো জানলা দিয়া তো আমি মূল ফটকের কাছে দেখি নাই, আমাদের মেন দরজা, যে মেন যে বাড়িতে ঢোকার যে দরজা, এর পাশ থেকে তো দেখা যায় না এখানে। এরপরে আমি দেখলাম, দরজার কাছে আসছি, আমি আইসা দেখি আপনারে, এরপর দেখি আপনার সাথে আর কেউ নাই। তো কথাটা শুনে মুসাব্বির বেশ অবাক হলো। সে বললো যে, মানে ব্যাপারটা কি, মানে কে আমার ফলো করে আসলো, এবং আমার তো 1 হাত লম্বা, এবং সে মানে বেশ থতমত খেয়ে গেল। তো যাই হোক, মুসাব্বির তারপর বাসায় ঢুকে গেল। বাসায় ঢুকে যে সে তার মতো মানে হয়ে মানে ফ্রেশ হলো। ফ্রেশ হয়ে সে মোটামুটি রাতের বেলা সন্ধ্যার সময় যে তার যেই কার্যক্রম, ছোটখাটো যে কাজ থাকে, হিসাব কিতাব, সেই এগুলা করলো, করে টোরে সে খাওয়া দাওয়া করলো রাতে। তো খাওয়া দাওয়া করে তার খুব ক্লান্ত লাগছে, তো সে ঘুমাতে গেল রাতে। তো যখন ঘুমাতে গিয়েছে, সে ঘুমাতে গেলেই মানে কিছুক্ষণ শোয়ার পর তার ঘুম চলে আসলো, এবং ঘুমের মধ্যেই কিছুক্ষণ পরে সে আবার সেই দুঃস্বপ্ন দেখা শুরু করলো। তো সে এরকম দেখছে যে মানে তাকে কেউ একজন ডাকছে, এবং ডেকে তার সাথে তাকে দেখে হাসছে, এবং সেই মানুষটা তাকে ডাকছে, ডেকে হাসছে, তার চেহারা সে দেখতে পাচ্ছে না, যে একটা মানে অন্ধকার একটা অবয়বের মতো তাকে দেখে হাসছে। এবং সে এক সময় দেখলো যে সেই হাসিয়া যে হাসছে, সে মুখটা কাছিয়ে আনলো, সে কাছানোর মুখের মধ্যে সে জাস্ট দেখতে পেলো যে 2টা চোখ জল করছে, এবং 1 সারি দাঁত, এবং তাকে দেখে খিচিয়ে দিল আর কি দাঁতটা, মানে মুখ খিচালো। তো এইটা দেখে সে ভয় চিৎকার করা শুরু করলো স্বপ্নের মধ্যে। তো স্বপ্নের মধ্যে সে যে চিৎকার করছে, সে যে আসলেই চিৎকার করছিল, মানে বাস্তব জীবনে সেটা সে বুঝতে পারেনি, সে চিৎকার করছে। তো সে এক সময় চোখ মেলে খেয়াল করে দেখে যে তার দিকে তার স্ত্রী তাকিয়ে আছে, তার স্ত্রী হাসছে তার দিকে তাকিয়ে, এবং হাসিটা খুব বিদঘুটে একটা হাসি।
কেমন যেন একটা বাঁকা হাসি, সেটা দেখে সে ভয়ে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে দিল প্রচন্ড জোরে, এবং স্ত্রী ছিটকে একপাশে পড়লো, এবং একপাশে পড়ে তা সে তখন দেখছে যে, সে খেয়াল করছে যে তার তখন তার হুঁশটা ফিরলো। সে দেখছে তার স্ত্রী ব্যথায় ব্যথা পেয়েছে, এবং সে অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে, বলে আপনার কি হয়েছে? তখন সে একটু সম্বিত পেল, সে তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে তার স্ত্রীকে উঠালো, বলল যে আসলে আমি বুঝতে পারিনি, আমার মনে হচ্ছিল যে তুমি হাসতেছো আমার দিক থেকে, কেমন মুখ বাঁকায়, আমি একটা বাজে স্বপ্ন দেখতেছিলাম। তো স্ত্রী বলে যে না, আমি তো আপনি ঘুমের মধ্যে চিল্লাইতেছেন, আমি আপনারে ডাইকা তুলতে গেছি, তা আপনি আমারে দিলেন ধাক্কা। তো তখন মুসাব্বির একটু থতমত খেয়ে যায়, বলে যে আসলে আমি বুঝতে পারিনি, আমার মনে হইলো যে তুমি হাসতেছিলে আমার দিকে। তো যাই হোক, এরকম একটা ইসে তো তার স্ত্রী থেকে সে উঠে বসায়, সে অনেকবার স্ত্রীর কাছে ক্ষমা চায়, বলে যে আসলে আমি ইচ্ছা করে করি নাই, তোমার ধাক্কা দিই নাই ইচ্ছা করে। তো যাই হোক, এরকম অবস্থায় বাকি যে রাতের অনেকখানি অংশ সে আর ঘুমাতে পারে না, তার স্ত্রী আস্তে ধীরে ঘুমিয়ে যায়। কিন্তু স্ত্রী খুব চিন্তিত হয়ে ঘুমায়, সে চিন্তা করে কি হলো তার স্বামী। তো এইভাবে রাত অনেক যখন নাকি গভীর হয়ে যায়, একটা সময় মুসাব্বির চিন্তা করতে থাকে, সে আর ভয়ে আর ঘুমাতে পারে না দুঃস্বপ্নের ব্যাপারটা চিন্তা করে। তো এইভাবে চিন্তা করতে করতে এক সময় সে মনে করে যে এখন তো আসলে ভোর হয়ে গেছে, আমি আমার জমিতে যাই নাই, আমি আজকে যাই, আমি চাষ দিতে যাই। এই চিন্তা করে সে উঠে বসে সে একবার চিন্তা করে স্ত্রীকে জাগাবে কিনা। তো চিন্তা করে যে না, এরকম রাত্রে তো এমনি ঘুমাইতে পারে নাই, এরকম তাকে ধাক্কাও দিচ্ছে। তখন সে চিন্তা করে যে না, স্ত্রীকে না জাগায় সে উঠে সে মোটামুটি তৈরি হয় তার খেতে যাওয়ার জন্য। তার টুকিটাকি জিনিসপত্র যা আছে সেগুলো নিয়ে সে যায়, বের হয়ে তার সেই গরু দিয়ে সে চাষ করে, যে ষাঁড় দিয়ে সে চাষ করে, সে ষাঁড়ের খোয়াড়ের কাছে যায়। এবং সে যখন খোয়াড়ের কাছে যাচ্ছিল, তার কেন জানি মনে হয় যে তার পেছনে পেছনে কেউ আসছে, পা টেনে টেনে। এরকম জিনিসটা যে পা টেনে টেনে আসলে কেমন একটা সর শব্দ হয়, সেরকম একটা শব্দ সে পাচ্ছে, মাটির মধ্যে কেউ একটা পা ছেঁচড়ে আসতেছে। তো সে একবার পিছনে ফিরে তাকায়, তো তাকিয়ে দেখে যে কেউ নাই পেছনে, এবং পুরো ফাঁকা জায়গাটা, এবং বেশ আলো হয়ে আছে, আশেপাশের সে দেখছে যে বেশ আলো আছে, আলো ফুটছে, এবং সে মনে করে যে আসলে তো আলো ফুটে যাচ্ছে আর এর মধ্যে আসলে কেউই নাই। তবে বেশ নিস্তব্ধতা, আসলে গ্রামে ভোরের দিকে এত নিস্তব্ধ থাকে না, পাখির ডাক আসে এবং অনেক কিছু, বাট ওই দিন সে কোনো পাখির ডাক বা কিছু শুনতে পাচ্ছে না, বেশ নিস্তব্ধতা। তো এইটাতে তার কাছে কিছু একটু অস্বস্তি লেগে যায়, কারণ তার পুরো উঠোন জুড়েই নিস্তব্ধতা, মনে হচ্ছে খা খা করছে চারিপাশ। তো সে হেঁটে হেঁটে সে যায় তার সেই যে গোয়ালের কাছে, যেখানে তার ষাঁড়গুলো থাকে। তো সে সেখানে যায়, এবং ষাঁড়গুলো কেমন জানি ঘর শব্দ করতে থাকে, একটা যেরকম গরু বা ষাঁড় যেটা করে অনেক সময় তারা একটা শব্দ করে গলা দিয়ে, সেরকম একটা শব্দ করতে থাকে, এবং সে একটু অস্বস্তি ফিল করে। তো সে যাই হোক, তারপরও সে তার যে গরুর ইসে ঢোকে, গোয়ালে ঢোকে, এবং ঢুকে সে তার ষাঁড়গুলোকে বের করে। বেশ ঠান্ডা, শীত বেশ ঠান্ডা লাগছে, এবং সে চেষ্টা করছে নিজের হাত পা ঝাড়া দিয়ে একটু গরম করতে, কারণ সে চিন্তা করছে যে আমাকে তো যে চাষ করতে হবে। তো সুতরাং সে সেখান থেকে যায়, যে সে জানে যে তার জমির কাছে তার একটা ছোট ঘর করা আছে, ঘরের মতো, সেখানে তার আরো জিনিসপত্র রাখা আছে, লাঙল এন্ড আরো জিনিসপত্র যেগুলো আছে সেগুলো রাখা। যাই হোক, সে ষাঁড় দুটোকে সেখান থেকে নিয়ে সেগুলোকে নিয়ে সে হাঁটা শুরু করে, এবং হেঁটে হেঁটে যাচ্ছে, সে বের করে রাস্তা দিয়ে যাচ্ছে, এবং যেখানে তার যে জমি, যেখানে চাষ দেবে, তো সে পুরো রাস্তা দিয়ে যাচ্ছে, এবং তার শুধু এই রাস্তায় কিন্তু সে এর মধ্যে আর কাউকে দেখেনি। তো সে চিন্তা করে যে এই ভোরে যারা চাষ করে তার পরিচিত কিছু মানুষকেও সে এরকম দেখেছে, যে যারা হেঁটে যায় চাষ করতে, কিন্তু আজকে সে কাউকেই দেখেনি, পুরা রাস্তাটাই ফাঁকা। সে চিন্তা করছে যে আসলে কেউ কি বেরোলো না, তাহলে কি আমি একটু বেশি আর্লি বেরো ফেললাম নাকি, তো এত আলো কেন চারিপাশে। তো এই আলো কেন, এটা সে উত্তর একটু পরেই পায়, কেন সে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাকিয়ে দেখে যে তার সে যে বিশাল ওই যে ইসের মধ্যে দিয়ে হাঁটছিল, পাশে অনেক গাছ ছিল, উঁচু উঁচু গাছ, এবং সেই গাছের ওই পাশে গেলেই দেখে যে বিশাল চাঁদ আকাশে, একটা বেশ বড় একটা চাঁদ, এবং সেই চাঁদের আলোটা পুরো জায়গাটা প্রান্তরটাকে ধুয়ে দিচ্ছে, এত আলো। এবং সে তখন বুঝতে পারে আসলে এই চাঁদের কারণেই তার কাছে মনে হয়েছে যে বাইরের দিকটা ফর্সা হয়ে গেছে, আসলে কিন্তু এতটা আলো নাই। তো তখন সে মনে করে আমি মনে হয় বেশি আর্লি বের হয়ে গেলাম,
এখন কি আমি ফিরে যাব? ফিরে গেলে তো আবার সমস্যা, যে আমি এখন ফিরে গেলেও হয়তো একটু পরেই আবার সেই ভোর হয়ে যাবে, বাট আমার তো আসলে মানে আমি এর থেকে এগিয়ে যাওয়াই ভালো। তো সে চিন্তা করে সে হাঁটতে থাকে, তার গরু ষাঁড় দুটোকে নিয়ে হাঁটতে থাকে, এবং শীত দেখে সে মাঝে মাঝে একটু জোরে হাঁটার চেষ্টা করে, ষাঁড়দেরকেও একটু বাগিয়ে নিয়ে যায়। এরকম করে সে একসময় তার জমির কাছে চলে আসে, এবং সে ষাঁড়দেরকে নিয়ে সে নেমে যায় রাস্তার থেকে সেদিকে, এবং আস্তে 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 করে তার ক্ষেতের কাছে চলে যায়। তো তার ক্ষেতটা যে জায়গায় ছিল, সেটা ছিল নদীর খুব কাছে, মানে তার যে জমিটা তার থেকে একটু দূরেই নদী, এবং সেই ক্ষেতের পাশেও কিছু জায়গা ছিল পুকুরের মতো আর কি, সেখানে পানি থাকে, মানে পানি ভরা। তো সেই আশেপাশে যে সে ফার্স্টে দাঁড়ায়, এবং তার শীতটাকে সে মোটামুটি কন্ট্রোল করার জন্য নিজে কিছুক্ষণ মানে নিজস্ব শারীরিক যে ব্যায়াম আছে সেগুলো করে। তো এরকম ব্যায়াম ট্যায়াম করে সে চিন্তা করে যে আচ্ছা, ঠিক আছে, শরীরটা একটু গরম করলাম, গরম করে আমি এখন ষাঁড়দেরকে সে তার কাজে লাগাবে। সে হেঁটে যায় তার সেই ছোট যেই একটা মাচার মতো, মানে ঘরের মতো আছে সেখানে, সেখানে চলে যায়। সেখানে যেয়ে সে টেনে তার লাঙল বের করে, এবং এনে সে তার ওই ষাঁড়দেরকে সে যে জোয়াল পরায় আর কি, যেটা দিয়ে সে চাষ করে আর কি, লাঙল লাগাবে আর কি, সব সব প্রস্তুতি নিচ্ছে আর কি সে এগুলো করার জন্য। মোটামুটি সেগুলো লাগাচ্ছে এবং কাজ করছে। তো হঠাৎ করে সে খেয়াল করে যে তার যে জমিটার শেষের দিকে, মানে অন্যের জমি শুরু হয়েছে, সেখানে আরেকটা ফসল চাষ করা, এবং সেখানে উঁচু আইল করা মাটির, এবং সেই আইলের মধ্যে মনে হচ্ছে কে যেন বসে আছে। এবং সে তখন খেয়াল করে যে এই কে বসে আছে এখানে। তো ওর অস্বস্তি লাগে, সে চিন্তা করে যে এখানে কে বসে আছে, এই আইলের মধ্যে বসা এরকম। তো সে অনেক চিন্তা ভাবনা করে সে মনে করে যে এটা কি অন্য কোনো কৃষক বা অন্য কেউই করতেছে। তো সে ওখান থেকে হাঁক দেয়, বলে এই কেডা রে, ওখানে কেডা? তো সেখান থেকে কোনো উত্তর আসে না। আবার সে হাঁক দেয়, এই কেডা রে? তো একটু পরে সেখান থেকে বলে, আমি ইদাম। তো এমন ভাবে বলে, কণ্ঠটা তার কাছে বেশ ভয় ধরিয়ে দেয় তাকে, কারণ সে কিন্তু অলরেডি দুঃস্বপ্ন দেখছে কয়েকটা, এবং সেই দুঃস্বপ্নে কিন্তু এরকম ধরনের আর কি একটা অন্ধকার যে জিনিস, যেটা আমি বললাম যে এরকম দুঃস্বপ্ন সে দেখছে প্রায়। তো এটাতে তার বেশ ভয় ধরে যায়। তো সেই ভয় পাওয়াটা কিন্তু তার মাথায় ঢুকে গেছে, এবং সেই ইদাম ক্যারেক্টারটা তার স্ত্রীও তাকে বলেছে তার পেছনে কেউ আসছে। তো এরকম একটা ব্যাপার তার মাথায় আছে। তো সেই ইদাম এবার শুনে সে একটু ভয় পেয়ে যায়। সে তখন বলে, এই আপনি কেডা, আপনি কি চান, আপনার এইখানে কি? ইদাম বলে যে তোর সাথে আমার কথা আছে মুসাব্বির। এবার তুই করে বলে তাকে, তো বলে তোর সাথে আমার কথা আছে। তো সে বলে যে আমার সাথে কি কথা আপনার? বলে আছে, কথা আছে, তুই এদিকে আয়। তো মুসাব্বির তখন চিন্তা করে যে না, আমি না গেলে তো সমস্যা, আবার গেলেও সমস্যা। সে চিন্তা করে আপনি কেডা, আপনার আমি চিনি না। ওখান থেকে সে বলতেছে আপনি কেডা, আমি ওইখানে আমন, আপনি আমার কাছে আসেন। তো তখন দেখে যে সেই যে ইদাম যে ক্যারেক্টারটা, সে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে সে দেখছে যে বেশ লম্বা কিন্তু, এবং চাঁদের আলো পড়েছে তার সেই শরীরের উপর, এবং যথারীতি সেই চাদর দিয়ে ঢাকা, কালো চাদর দিয়ে তার শরীরটা ঢাকা, এবং চাঁদের আলোতে তার কোনো ছায়া পড়ছে না। মানে চাঁদের আলোটা এমন ভাবে ছিল, মানে আসলে কিন্তু পড়ছে এই লোকের উপরে, সে তার ছায়া কিন্তু মাটিতে পড়ার কথা, কিন্তু পড়ছে না। তো এই ছায়া না পড়ার ব্যাপারটা দেখে না মুসাব্বির বেশ ভয় পেয়ে যায়, এবং সে একটু একটু পেছাতে থাকে। ওই ইদাম যখন সামনে এগিয়ে আসছে, তখন কিন্তু সে পেছাতে থাকে। তো তখন সে হঠাৎ করে একটা হাসির শব্দ শোনে, দেখে যে ওই ইদাম যে ক্যারেক্টারটা, সে হাসছে এরকম হে 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 করে হাসছে। এবং হঠাৎ করে দেখে যে সেই ইদামের দুটো হাত বেরোল, মানে ওই তার যে চাদরের ভেতর থেকে বেরোলো, এবং বেশ লম্বা হয়ে গেল হাত দুটো। মানে মনে হলো যে তার হাতটা ঠিক মাটির কাছে, তার হাঁটুর কাছে চলে আসছে। এবং এইটা দেখে ইসের ভেতরে, মুসাব্বিরের বুকের ভেতরে একটা ভয়ঙ্কর কাঁপন উঠে যায়, এবং সে তার গরু জোয়াল সব ফেলে সে ছেড়ে দৌড় দেয়। এবং সে যখন দৌড়াচ্ছে, সে পিছনে শব্দ পায়, পায়ের শব্দ, তার পেছনে কেউ দৌড়ে আসছে। এবং সে একবার ফিরে তাকিয়ে দেখে বেশ কিমাকার ভাবে তার পেছনে দৌড়ে আসছে সেই যে ইদাম নামে যে ক্যারেক্টারটা, সেটা দৌড়ে আসছে। এটা আসলে মানুষ না, সে বুঝে ফেলেছে অলরেডি, কারণ তার দৌড়ানোটাও বেশ ভয়ঙ্কর রকমের ছিল। মানে কেমন জানি বাঁকা হয়ে তার লম্বা লম্বা দুটো হাতকে, বেশ অস্বাভাবিক লম্বা হাত দুটোকে বাঁকিয়ে গিয়ে আসছে, এবং হাসছে এরকম করে হাসছে, এবং পেছনে পেছনে আসছে। তো প্রচন্ড জোরে ছুটছে মুসাব্বির, খুব জোর ছুটছে। মুসাব্বির কিন্তু বেশ বলশালী মানুষ ছিল, শক্তিশালী একজন মানুষ, এবং সে
তার তার কৈশোর থেকে সে কুস্তি মানে সেখানকার সময়কে যে কুস্তি করতো এবং সাঁতার করতো এবং সব রকম সে স্পোর্টস অথেন্টিক ছিল, অনেক কিছুই করতো আর কি। তো সে প্রচন্ড জোরে ছুটতে পারতো, সে প্রচন্ড জোরে ছুটছে এবং সে নদীর পাড় ধরে ছুটছে এবং ছুটতে 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 এক সময় সে খেয়াল করে তার পেছনে সেই এই যে ভৌতিক ভূতটা বা যেই ইরাম ক্যারেক্টারটা সেটা কিন্তু নাই। এবং সে তখন বুঝতে পারে চারিদিক খা খা করছে এবং সেই চাঁদের আলো কিন্তু তখনও আছে। তো সে দৌড়াতে থাকে, সে দৌড় থামায় না, আস্তে আস্তে দৌড়াতে মানে দৌড়ের গতি একটু কমায়। দৌড়াতে দৌড়াতে একসময় যে দেখে যে দূরে নদীতে একটা নৌকা এবং সেই নৌকা দাঁড়িয়ে আছে এবং নৌকার মধ্যে একজন মানুষ বসা আর কি নৌকার উপরে। তো মুসাব্বিরের আসলে তখন আসলে ভয়ের চোটে মানে সে প্রচন্ড ভয় কিন্তু পেয়েছে এবং সেই হিতহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই নৌকাটাকে দেখে মনে করে যে এই নৌকাটা দিয়ে আমি নদী পার হয়ে গেলে মনে হয় এই যে পেছনে যে বিপদটা রেখে এসছি এটার থেকে বাঁচতে পারবো, কারণ আমাকে ফলো করে এত দূর আসছে, নিশ্চয়ই এটার কোনো ব্যাপার আছে। তো সে দৌড়ে যে ওই নৌকার লোকটাকে বলে, এই ভাই এই ভাই এই ভাই, আমাকে আমার একটু নদীটা পার করে দেন, আমাকে নদীটা পার করে দেন। তো সে বলতে বলতে নৌকার কাছে চলে আসে। তো লোকটা কিছু বলে না, দেখে যে নৌকা যে পার করছে সে উঠে দাঁড়ায় মানে নর্মালি সে তার হাতে সেই বৈঠা আছে, বৈঠাটা নিয়ে সে দাঁড়ায়। তো এই মুসাব্বির আর কোনো কথা না বলে সরাসরি সে নৌকায় উঠে বসে এবং নৌকায় উঠে বসে দেখে যে ওই লোকটা নৌকা চালানো শুরু করলো, মানে লগি দিয়ে নৌকাটাকে ঠেলে দূরে নিয়ে আস্তে আস্তে চলা শুরু করলো। এবং যখন সে যাচ্ছে নৌকাটা সামনের দিকে মানে বাড়ছে এবং সে দেখছে যে তীর থেকে সে সরে আসছে এবং তার কাছে বেশ মনে হলো যে মানে বেশ খানিকটা মানে শান্তি মানে ভয় থেকে একটু দূরে সে বাঁচলো। এবং এর আরেকটা নৌকাতে উঠে সে মনে করতে পারলো আরেকটা জিনিস, যে সে একটা কথা মানে শুনেছিল যে এই যে খারাপ জিনিস যেগুলো আছে মানে জিন ভূত কিছু যে জিনিসগুলো সেগুলো নদী পার হতে পারে না, এরকম একটা কাহিনী সে শুনেছিল। সুতরাং নৌকায় ওঠার পেছনে তার মানে ভয়ের মধ্যেই সে একটা মানে অবচেতন মনের লজিক খুঁজে পেয়েছিল সেটা। এবং সে তখন বুঝতে পারে যে আচ্ছা আমি তো চলে আসছি নদীর মোটামুটি মাঝামাঝি জায়গায় চলে আসছি, তো সুতরাং এখন আর ভয় নাই। তো সে চিন্তা করে যে মাঝিকে বলবে যে ভাই আমাকে ওই পাশে নামায় দেন কোথাও। তো এইটা যখন চিন্তা করছে তখন সে হঠাৎ করে আবার সেই এই হাসিটা শুনে এরকম হাসি। তো এটা শুনে সে ফট করে তার মানে শরীরের সব লোম দাঁড়িয়ে যায়, পিছনে ফিরে তাকিয়ে দেখে সে যে মাঝি যাকে বলছে সে তার দিকে তাকিয়ে আছে এবং সেই যে চাদর পরা এবং চাদরের ভেতর থেকে দুটো চোখ দপ করে জ্বলে উঠলো তার দিকে তাকিয়ে এবং সেই হাসি। এবং তখন মুসাব্বির প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, তার হিতহিত জ্ঞান আর থাকে না, সে চিন্তা করে সে কি করবে। তো সে যেটা করে সে প্রচন্ড ভয়ে সে এক কাত হয়ে পানির মধ্যে পড়ে যায় এবং সে পড়ার সময় নৌকাটাকে ইচ্ছা করে কাত করে সে ডুবিয়ে দেয়, মানে কাত করে ফেলে পুরো। এবং নৌকাটা কিন্তু পানিতে ধাপ করে মানে উল্টে যাওয়ার মতো অবস্থা হয়, উল্টেই যায়। এবং সে বুঝতে পারে যে তার সাথে সাথেই যেই ক্যারেক্টারটা নৌকায় ছিল, যেই খারাপ জিনিসটা সেটাও পানিতে পড়ছে। এবং সে তখন প্রাণপণে সাঁতরাতে থাকে কুলের দিকে, মানে যেখান থেকে এসছে সেই দিকেই তীরের দিকে আবার সাঁতরাতে থাকে। মুসাব্বির তার জীবনে খুব ভালো একজন সাঁতারু এবং তিনি খুব স্পিডি সাঁতরাতে থাকেন এবং খুব দ্রুতই সাঁতরাতে থাকেন। এবং তিনি সাঁতরে যাচ্ছেন, তিনি কিন্তু পেছনে শুনতে পাচ্ছেন যে ছপ 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 মনে হচ্ছে পানির মধ্যে তার পেছনে পেছনে কেউ আসছে সাঁতরে। এবং তিনি আর পেছনে তাকানোর চিন্তা করতে পারেন না, প্রচন্ড জোরে সাঁতরান এবং দ্রুত সাঁতরানো শুরু করেন। এবং সাঁতরাতে তিনি 2বার ডুব সাঁতারও দেন, ডুবে যে সামনে ওঠার চেষ্টা করেন। এবং উঠে সে যখন একবার তখন তিনি পাড়ে ওঠেন, মানে পাড়ে যে তীরের মধ্যে পড়েন আর কি, তখন তিনি হাঁচড়ে পাঁচড়ে তীরে ওঠেন এবং তিনি দেখেন তার থেকে কয়েক ফিট দূরে সেই যে কালো যে চাদর পরা জিনিসটা সেটাও আসছে এবং তার মাথা মনে হচ্ছে যে ভেসে আছে এবং তার চোখ দুটো জ্বলছে সেরকম পানির মধ্যে এবং হাত দুটো খুব স্পিডে পানিতে কাজ করছে, পানিতে আর কি পানি কেটে আসছে। এবং সে প্রচন্ড ভয় পেয়ে তীরে উঠে আবার দৌড়ানো শুরু করেন এবং দৌড়াতে দৌড়াতে তিনি আবার কিছু দূর চলে যান। তো এক সময় তিনি দেখতে পান যে তার পেছনে মনে হলো উড়ে আসছে, তখন তার শক্তি অনেকটাই কমে গেছে। মুসাব্বিরের তখন গায়ের শক্তি খুব একটা নেই, তিনি আর আসলে খুব বোধ শক্তি রাখতে পারছেন না। তিনি ঘুরে দেখেন যে তার পেছনে সেই জিনিসটা উড়ে আসছে এবং এসে তাকে জাপটে ধরে এবং তিনি বুঝতে পারেন কিছু একটা প্রচন্ড ঠান্ডা। এবং এই মানে তিনি কিন্তু এতক্ষণ যে পানিতে নামছিলেন এবং তিনি দৌড়াইছেন তার শরীরের মধ্যে প্রচন্ড হিট তৈরি হয়েছিল এবং সেটার থেকে কিন্তু আবার সে পানিতে নেমেও সে ঠান্ডা পাওয়ার পরও কিন্তু তার শরীরে হিট তৈরি ছিল, কারণ ভয় এবং তার
যে শারীরিক পরিশ্রমের ফলে। কিন্তু এইবার যে তাকে জাপটে ধরলো সেটা মনে হলো প্রচন্ড হিমশীতল ঠান্ডা কিছু একটা। এবং মুসাব্বির আসলে তার বোধ রাখতে পারলো না। সে প্রায় একবার ভেবেছিল যে সে তার চেতনা হারিয়ে ফেলবে, বাট যেটা হয় সে হঠাৎ করে তার মনটা বিদ্রোহ করে ওঠে প্রচন্ড, এবং সে প্রচন্ড শক্তিতে, আসলে সে সময়কার গ্রামের মানুষের প্রচন্ড শক্তি ছিল, এবং তার কারণ তারা প্রকৃতির অনেক কাছাকাছি থাকতো, এবং তখনকার সময় খাবার দাবার বা সবকিছুই এতটা কন্টিমিনেটেড হয়নি, এবং তাদের জীবন আচার ছিল অনেক স্বাস্থ্যসম্মত। তো তারা মোটামুটি বেশ বলশালী ছিল। তো মুসাব্বিরও বেশ বলশালী একজন মানুষ ছিলেন, এবং তিনি যেটা করেন প্রচন্ড শক্তিতে তার গায়ের যেই এটাকে ছেড়ে ফেলেন, এবং এটার জন্য তার অদম্য শক্তি কাজ করে এটার জন্য, এবং ছেড়ে ফেলার পরে তিনি মনে হয় বিদ্রোহ করে ওঠেন, এবং সেই যে পিশাচটা বা যেই খারাপ জিনিসটা সেটাও তার উপর আবার ঝাঁপিয়ে পড়ে। শুরু হয়ে যায় দুজনের মধ্যে তুমুল যুদ্ধ, মানে মল্লযুদ্ধ যেটাকে বলে, কুস্তি, এবং প্রচন্ড রকমের মানে চেপে ধরে, একজন একজনকে চেপে ধরে, এবং তিনি বুঝতে পারেন, মুসাব্বির বুঝতে পারেন যে প্রচন্ড রকমের কোনো শক্তিশালী মানুষ বা কোনো কিছুর সাথে তিনি কুস্তি করছেন, তিনি মোটেই এটে উঠতে পারছেন না। তাকে যখন চেপে ধরছেন তার মনে হচ্ছে তার শরীরের উপরে 4-5 জন মানুষ ভর করে যাচ্ছেন। তিনি জীবনে অনেক কুস্তি করেছেন, এবং এটাতে তিনি মোটামুটি ওই সময়কার চ্যাম্পিয়ন ছিলেন, এবং তিনি বুঝতে পারছেন যে এরকম বলশালী কারোর সাথে তিনি কুস্তি করেননি, এবং প্রচন্ড রকমের, এবং প্রতিবার তাকে যখন চেপে ধরছে মনে হচ্ছে সেটা খুব হাসছে, হে 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 এরকম করে হাসছে, এবং তিনি তখন যখন হাসছে তখন তার নিজের প্রচন্ড অপমান বোধ হচ্ছে, এবং প্রচন্ড শক্তিতে তিনি ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। তো তিনি একটা সময় দেখলেন যে তার শক্তি মোটামুটি লোপ পেয়ে যাচ্ছে, তিনি আর পারছেন না, সারা শরীর ক্লান্ত হয়ে গেছে। তো একটা সময় উনি বুঝতে পারলেন যে তাকে মানে চেপে ধরেছে, এবং তার দম চলে যাচ্ছে আস্তে আস্তে, এবং তার দিকে তাকিয়ে যে সেই জিনিসটা তাকিয়ে আছে, এবং তার চোখ তিনি দেখতে পাচ্ছেন যে জল জল করছে, এবং সেই চোখের দিকে তাকিয়ে তিনি আরো নিজের শক্তি হারিয়ে ফেলা শুরু করলেন, এবং মনে হচ্ছে যে চোখটার উজ্জ্বলতা ক্রমে বাড়ছে, এবং তার শরীরের শক্তি ধীরে ধীরে কমে আসছে। এরকম করতে করতে তিনি মনে হচ্ছে যে ওনার ভিতরের যে প্রাণ শক্তিটা সেই চোখগুলো শুষে নিচ্ছে, এবং ক্রমে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে, এবং তিনি বুঝতে পারলেন যে তার আসলে সময় শেষ হয়ে আসছে, এবং তার শরীরের শক্তিও প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছে। তিনি আর তার শরীরে কোনো শক্তি খুব একটা ফিল করছেন না। তো তিনি এক পর্যায়ে প্রায় আত্মসমর্পণের মতো করে ফেললেন, যে তিনি বুঝছেন যে তিনি এখন শেষ হয়ে যাবেন। এই সময় ওনার ভেতরে হঠাৎ করে একটা বোধ আসলো, তিনি সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন, তিনি আল্লাহকে স্মরণ করলেন, এবং স্মরণ করায় হঠাৎ করে কোত্থেকে জানি তার মধ্যে প্রচন্ড রকমের একটা শক্তি দানা বেঁধে উঠলো কিছুক্ষণের জন্য। তিনি প্রচন্ড একটা ঝাড়া মারলেন নিজের শরীর, এবং সেই প্রচন্ড ঝাড়ায় সেই জিনিসটা তাকে ছেড়ে দিয়ে সরে গেল কিছুটা, এবং তিনি মন থেকে দোয়া পড়লেন, এবং দোয়া পড়ে তিনি ছেড়ে দৌড় দিলেন, এবং তিনি যখন দৌড়াচ্ছেন তিনি আবার ফিল করলেন যে তার পেছনে কেউ আসছে দৌড়ে। এই সময় তিনি ক্ষীণ শব্দে দূর থেকে নদীর ওই পারে কোনো একটা হয়তো মসজিদ ছিল, সেখান থেকে আজানের শব্দ শুনতে পেলেন, খুব ক্ষীণ, এবং এই আজানের শব্দ শোনার সাথে সাথে মনে হলো তার পেছনের যে দৌড়ের শব্দটা থেমে গেল, আর কোনো শব্দ উনি পিছনে পাচ্ছেন না, এবং ওনার মনের মধ্যে একটা অসাধারণ প্রশান্তি এবং সাহস ভর করলো। তো তিনি দৌড়ানো শুরু করলেন, দৌড়াচ্ছেন, এবং ওই শব্দ আর পাচ্ছেন না। তো এইভাবে দৌড়াতে দৌড়াতে তিনি দূরের ক্ষেতে দেখলেন যে মানুষ আর 2-3 জন মানুষ দাঁড়িয়ে আছেন, কয়েকজন মানুষ, এবং তাদের সাথে কয়েকটা গরুও দেখলেন তিনি। তো তিনি কোনো মতে দৌড়াতে দৌড়াতে তাদের কাছে গেলেন, যে ধপ করে পড়ে গেলেন, তার আর কিছু মনে নেই। তো পরবর্তীতে যেটা হয়, মুসাব্বির জ্ঞান ফেরে তার বাড়িতে, তখন তার প্রচন্ড জ্বর, এবং তিনি প্রচন্ড অসুস্থ, এবং তার সারা শরীরে ব্যথা। তার বাড়ির মানুষজন তাকে তার স্ত্রী জিজ্ঞেস করে যে কি হয়েছে, এবং তিনি কোনো মতে অস্ফুটভাবে স্ত্রীকে ঘটনার এত বর্ণনা না দিয়েও মোটামুটি কিছুটা বলেন যে সে এরকম কিছুর মধ্যে পড়েছিল, এবং তার স্ত্রী তখন তার অন্যান্য যারা তার ভাই এবং আত্মীয় আছে তাদেরকে বলেন, এবং তারা সবাই মোটামুটি তার জন্য মানে ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করেন। তাকে সুস্থ করার জন্য তারা গ্রামের ওখানে যিনি হুজুর ছিলেন, মৌলানা ছিলেন, তাকে ডেকে বলেন যে
তার এরকম হয়েছে, এবং মুসাব্বিরের স্ত্রী যিনি তিনিও বলেন যে তার সাথে মূল ঘটনাটা ঘটে এরকম হাটবারে আসার পথে, এবং তারপর থেকে এরকম অবস্থা। তো যিনি মৌলানা সাহেব ছিলেন তিনি তখন তাকে মুসাব্বিরকে দেখেন, তার শরীরে অনেক জ্বর, এবং বলে যে এটা আসলে এসছে তার এই সেই বদ জিনের সাথে তার সেই মারামারির কারণে, বা সেই যে সে যে কুস্তি করেছে এই কারণে, এবং সে কবে সুস্থ হয় এটাও বলা যায় না। তো মৌলানা সাহেব বলেন যে ওই জায়গা থেকেই সেই জিনটা, যেদিন নাকি তিনি আসছিলেন রাস্তায়, তাকে এম করেছিল, মানে তাকে ঠিক করেছিল, এবং সেই জিনটা আসলে চাচ্ছিল তাকে কোনোভাবে মেরে ফেলতে। মানে ওইটা খুব দুষ্ট একটা জিন ছিল, এবং সে তার কাজই এটা, এবং সে চাচ্ছিল তাকে মেরে ফেলতে। বাট কোনো কারণে ওই দিন সে মুসাব্বিরকে ধরতে পারেনি সঠিকভাবে। সম্ভবত মুসাব্বির হাট থেকে আসার সময় দোয়া পড়ে শরীর বন্ধ করেছিল, এবং এই কারণে সে মুসাব্বিরকে ওই দিন সুবিধা করতে পারেনি, এবং সে তককে তককে ছিল সে। এবং তার স্ত্রী যেদিন দেখেছে ওই দিনও সেই জিনের আসলে এম ছিল তাকে যদি সুযোগ মতো পেত তাকে সে ধরতো, বাট সে বাড়িতে পৌঁছে যাওয়ায় তাকে সে ধরতে পারেনি, এবং সে তককে তককে ছিল, তাকে স্বপ্নে ভয় দেখিয়েছে, এবং ফাইনালি তাকে রাতের বেলা সে যখন নাকি চাষাবাদের জন্য বের হয়, এটা তার একটা ভুল ডিসিশন ছিল, অথবা তার এই স্বপ্নর দ্বারাই প্রভাবিত হয়ে সে বের হয়েছিল, এবং তাকে কিন্তু ওই দিনই সুবিধা মতো সে ধরেছিল, তাকে মারার জন্য চেষ্টা করেছে অনেকভাবে। তো হুজুর যেটা বললেন যে ওকে এখন থেকে বলে হুজুর বন্ধ করে দেন, তাকে তার শরীর বন্ধ করে দেন, এবং তার ঘর বন্ধ করে দিয়ে যান, এবং বলেন যে তার স্ত্রীকে বলেন যে আপনাদের বাসায় সম্ভবত মনে হয় যে ধর্মীয় প্র্যাকটিসটা কম। তো তার স্ত্রী বলেন যে হ্যাঁ আসলে আমি বেশি পড়ি, সে খুব একটা পড়ে না, কিন্তু সে এমনি মানে বিশ্বাসী মানুষ, দোয়া দুরুদ পড়ে সব সময়, কিন্তু হয়তো মানে তার নামাজটা ঠিক মতো পড়া হয় না। তো তখন তাকে হুজুর বলেন যে আপনি অবশ্যই ওনাকে নামাজ পড়তে বলবেন, এবং অসুস্থ হওয়ার পরে, উনি এখন অসুস্থ, এখন তার জ্বর কবে কমে সে কবে সুস্থ হয় সেটাও ঠিক নাই, তবে হুজুর তার মতো তিনি তার মশলা দিয়ে যান, যে বলে যে এটা করতে হবে, এই পড়া পানি তাকে খেতে দিবেন, এবং বলে যে একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হন, দেখেন কবিরাজ ডেকে আনেন যে তাকে ওষুধ দিবে, এবং এই দোয়ার পাশাপাশি তাকে সে কবিরাজি ওষুধও তাকে খেতে হবে এবং দেখতে হবে। তো যাই হোক, মুসাব্বিরের চিকিৎসা করা হয়, এবং দীর্ঘদিন অসুস্থ থাকার পর সে সুস্থ হয়। বেশ দুর্বল হয়ে যান তিনি, এবং তার এই কাহিনী তার পরিবারের মধ্যেই প্রচলিত আছে, এবং অনেকেই তাদের পরিবারের অনেকেই এরকম বিভিন্ন রকমের অতিপ্রাকৃত জিনিস দ্বারা হন্টেড হয়েছেন। তো মুসাব্বিরের কাহিনীটা আসলে ছিল হচ্ছে খুব ইউনিক, এবং এটাই ছিল হচ্ছে বেশ বড় একটা কাহিনী, এবং এই কাহিনীটা পরবর্তীতে মিলন তার যেহেতু নানার ভাই নানাই হয়, তো সে শেয়ার করলো আর কি। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন।